আসসালামু আলাইকুম সবাইকে। হালকেনস্টাইনের আজকের টেস্ট পেপার সলভিং কোর্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন আরমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ক্লাসগুলোর ন্যায় এই ক্লাসে আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের আজকে থার্ড চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের থার্ড চ্যাপ্টারটা হচ্ছে বিপণন কার্যাবলী, অর্থাৎ বিপণনকারীরা কি কি কাজগুলো করছে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথম সৃজনশীলটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা কি, প্রশ্নে বলা হচ্ছে চাহিদা কি। তাহলে আমরা কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম চাহিদা, প্রয়োজন, অভাব এগুলা কি। তাহলে চাহিদা কি? চাহিদা হতে হলে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হতে হয়, অর্থাৎ কোনো কিছু আমরা যদি পাওয়ার প্রত্যাশা থাকতে হবে, তারপর কি লাগবে, আমাদের ক্রয়ের সামর্থ্য লাগবে, তারপর হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা যখন একসাথে হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি, চাহিদা বলতে পারি। তাহলে আমরা যদি সংজ্ঞাটা সুন্দরভাবে গুছিয়ে নেই, তাহলে কোনো কিছু পাওয়ার ইচ্ছা অথবা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থ ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকে আমরা বলি চাহিদা। তাহলে যদি দেখি আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সেটি কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা হয়। তাহলে তারপর প্রশ্ন যদি আমরা দেখি, কি বলা হচ্ছে, বিপণন হলো মুনাফা অর্জনের প্রক্রিয়া। বিপণন হলো মুনাফা অর্জনের প্রক্রিয়া, এটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা যদি বিপণন, আমরা কিভাবে অ্যান্সার করব, প্রথমে বিপণনের সংজ্ঞা দেব, বিপণন বা মার্কেটিং কাকে বলে সেটার সংজ্ঞা দেব, তারপর কেন বিপণন মুনাফা অর্জন প্রক্রিয়া সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে বিপণনের প্রথমে আমরা দেব সংজ্ঞা। বিপণন কাকে বলে? বিপণন হচ্ছে ভ্যালু অর্জনের মাধ্যমে পণ্য উৎপাদনের পর বন্টন প্রসার করার প্রক্রিয়াকে বিপণন বলা হয়। আবার যদি আমরা অন্যভাবে বলতে যাই, এটা তো বইয়ের ভাষায়, আমরা যদি বইয়ের ভাষা থেকে বেরিয়ে আসতে চাই যে বিপণন হলো একটি ভ্যালু ভিত্তিক কার্যক্রম যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে নিজেদের অভাব চাহিদা পূরণ করে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে, তাকে বিপণন বলা হয়। তারপর হচ্ছে বিপণন কেন মুনাফা অর্জনের প্রক্রিয়া। আমরা যদি দেখি, মুনাফা অর্জন হচ্ছে সকল ব্যবসায়ের মূল উদ্দেশ্য। সকল ব্যবসায়, পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কি, মুনাফা অর্জন। আর সুষ্ঠুভাবে বিপণন কার্যাবলী এই লক্ষ্যে অর্জনে সহায়তা করে। মুনাফা অর্জন ছাড়া কোনো প্রতিষ্ঠানই বাজারে টিকে থাকতে পারে না। মুনাফা যদি নাই হয় তাহলে তো বিপণন কোনো ব্যবসার মধ্যে পড়ে না। তাহলে আমরা কি বলতে পারি, বিপণন একটি মুনাফাভোগী কার্যক্রম। মুনাফা অর্জনের মাধ্যমে বিপণনের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। এই যে দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক, এটা অবশ্যই কি লাভজনক ক্রেতা সম্পর্ক, অর্থাৎ সেখানেও মুনাফা জড়িত থাকে। তাহলে আমরা বলতে পারি বিপণন হচ্ছে মুনাফা অর্জনের প্রক্রিয়া। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে পদ্মা ফ্যাশন প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রমবিকাশের কোন যুগ অনুসরণ করছে। তাহলে আমরা যদি একটু সৃজনশীলটা দেখি, সেখানে বলা হচ্ছে পদ্মা ফ্যাশন একটি নামকরা ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উন্নত মানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস স্যান্ডেল উৎপাদন ও বিপণন করে। সমাজের মানুষের স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব দেয়। তাহলে আমরা দেখতেছি সমাজের মানুষের কথা চিন্তা করতেছে, আবার পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন এবং বিপণন করতেছে। আচ্ছা, আমরা যদি বিপণন ক্রম বিকাশের লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে কতগুলো আমরা বিপণনের যুগ বা মতবাদ বা দর্শন আমরা আলোচনা করেছিলাম, এর মধ্যে কোনটা পড়ে, কোনটার মধ্যে সমাজকে গুরুত্ব দেওয়া হয়, সামাজিক বিপণন। তাইলে আমরা বলতে পারি যে পদ্মা ফ্যাশন প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রম বিকাশের সামাজিক বিপণন অনুসরণ করছে, সামাজিক বিপণন যুগ অনুসরণ করছে। তাহলে কোন যুগ? সামাজিক বিপণন যুগ। তাহলে আমরা প্রথমে জ্ঞানমূলকে আমরা সামাজিক বিপণনের জিনিসটা নিয়ে আসবো, সামাজিক বিপণন যুগ যে অনুসরণ করছে সেই জিনিসটা নিয়ে আসবো। আমাদেরকে বলছে কোন যুগ, তাহলে আমরা লিখবো সামাজিক বিপণন যুগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। তারপর দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা সামাজিক বিপণন কি, সামাজিক বিপণন যুগ মানে কি, সেই বিষয়টা আমরা সংজ্ঞায়ন করব। সামাজিক বিপণন হচ্ছে বিপণন যুগে বিপণন কার্যক্রম সমাজ, ভোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান সকলকে লাভবান করা হয়। এই যুগে বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে যুগে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে অবস্থানরত ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা পূরণের পাশাপাশি সমাজের যে অন্যান্য উপাদানগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে থাকে, সামাজিক কল্যাণে অংশগ্রহণ করে থাকে, সেটা হচ্ছে আমাদের বিপণন, সামাজিক বিপণন যুগ। এটার সূচনা হয় কত সালে? 1970 থেকে 1990 সালের মধ্যে যে বিপণন সময়টা ছিল সেটা হচ্ছে সামাজিক বিপণন যুগ। তারপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমরা জ্ঞানমূলকটা দিব, যে আমাদেরকে কি জানতে চাইছে, এটা কোন যুগ, সেই যুগটা আমরা প্রথম অংশে নিয়ে আসবো। দ্বিতীয় অংশে যে যুগটার কথা আমরা বললাম, অর্থাৎ সামাজিক বিপণন যুগটা বললাম, সেই সামাজিক বিপণন যুগটা আমরা 2 নাম্বার স্টেপে নিয়ে আসবো। 3 নাম্বার স্টেপে আমরা উদ্দীপকটা আনবো এবং রিলেট করব উদ্দীপকের কাজটাতে সামাজিক বিপণন যুগ সেটা কেন, এটা আমরা সম্পর্ক দেখাবো।
তারপর আমরা যদি দেখি যে 3 নাম্বার অংশে আমরা কি আনবো, উদ্দীপকটা আনবো। উদ্দীপক কোন অংশটা আনবো, এই যে পদ্মা ফ্যাশন একটি নাম করা ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি উন্নত মানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস স্যান্ডেল উৎপাদন ও বিপণন করে, সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে প্রতিষ্ঠানটি গুরুত্ব দেয়। এই অংশটা আমরা নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের উদ্দীপক থেকে আমরা সরাসরি নিয়ে আসবো। ওই যে আমাদেরকে বলছে কোন যুগ, এটা তো আমরা দেখতেছি কোন যুগের অংশ, সেই বিষয়টা আমরা দেখতেছি যে সমাজের মানুষকে গুরুত্ব দিতেছে, পরিবেশকে গুরুত্ব দিতেছে। যেখানে সমাজ এবং পরিবেশকে গুরুত্ব দেওয়া হয় সেটা আমাদের হচ্ছে সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি যে শেষের অংশে কনক্লুশন দিবা, সুতরাং আমরা বলতে পারি পদ্মা ফ্যাশন প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণ করছে। তারপরে সৃজনশীল প্রশ্নটা যদি আমরা দেখি, উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কার্যাবলীর উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, চতুর্থ প্রশ্ন আমাদেরকে বলছে যে সফলতায় যে ব্যবহৃত বিপণন কার্যাবলী ব্যবহার করছে সেই কার্যাবলীটার ধরন, কি ধরনের কার্যাবলী সেটা আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি একটি দেখি, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিভিন্ন তথ্য পত্র পত্রিকা, টেলিভিশন, ফেসবুকের মাধ্যমে তাদের সরবরাহ করে, এতে ব্যাপক বিক্রি বেড়ে যায় এবং প্রতিষ্ঠানটি সফল হয়। তাহলে এই যে সফল হইল, এই সফল হওয়ার পেছনে যে বিপণনের কার্যাবলীগুলো আছে সেগুলো কি, তোমরা যদি একটু খেয়াল করো যে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিভিন্ন তথ্য পত্র পত্রিকা, টেলিভিশন, ফেসবুকের মাধ্যমে ক্রেতাদের সরবরাহ করতেছে। তাহলে এই যে তথ্যগুলো ক্রেতাদের কাছে সরবরাহ করে, বিভিন্ন পত্র পত্রিকা বলো, টেলিভিশন বলো, রেডিও বলো, বিলবোর্ড বলো, ইত্যাদি যা বলো, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি না? তাহলে এই যে বিপণন কার্যাবলীটা কিসের অন্তর্ভুক্ত, তাহলে বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। তাহলে আমাদেরকে যে বললো যে বিপণনের কার্যাবলীটা উল্লেখ করে, তারপর আমাদের মতামত জানতে চাইলো। তাহলে আমরা কি করব, পদ্মা ফ্যাশন ব্যবসায়িক সফলতা অর্জনে বিপণনের বিজ্ঞাপন কাজটি করেছে, যা যৌক্তিক। এই যে যৌক্তিক অংশটা আমরা পরে ব্যাখ্যা করব। তবে আমাদেরকে অবশ্যই জ্ঞানমূলকে এই যে বিপণনের যে কার্যাবলী অর্থাৎ কাজটা রয়েছে, এই কাজটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে। তারপর বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন সম্পর্কে আমরা ধারণা দেব। আমরা তো বিজ্ঞাপন লিখলাম, যদি বিজ্ঞাপন না হয় অন্য কিছু হতো তাহলে অন্য কিছু সম্পর্কে আমরা ধারণা দিতাম। যেহেতু বিজ্ঞাপন হলো, আমরা বিজ্ঞাপনটা কি সেটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে কোনো পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক বা সংক্ষিপ্ত উপস্থাপনাকে আমরা বলি বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন লিখব। বিজ্ঞাপন কি ধরনের বাধা দূর করে? বিজ্ঞাপনের মাধ্যমে হচ্ছে জ্ঞান সংক্রান্ত বা তথ্যগত বাধা বা প্রতিবন্ধকতা দূর করে থাকে। ফলে ক্রেতারা পণ্য বা সেবা সম্পর্কে জেনে তা কিন্তু উৎসাহী হয়। বিজ্ঞাপন পরোক্ষভাবে বিক্রয় বাড়ায়। তাহলে আমরা দ্বিতীয় অংশে কি নিয়ে আসবো? দ্বিতীয় অংশ হচ্ছে এই যে বিজ্ঞাপনটা বললাম, বিজ্ঞাপনের সংজ্ঞায়ন করব। তৃতীয় অংশে গিয়ে আমরা কি করব, উদ্দীপকটা নিয়ে আসবো। আমরা কিন্তু এই যে সৃজনশীল লেখার প্রসেস, আমরা কিন্তু একেবারে শুরু থেকে এখন পর্যন্ত প্রসেসটা দেখাচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে লিখতে হবে। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ লিখো তাহলে কি হবে, সর্বোচ্চ মার্কস পাবে। তাহলে 3 নম্বর স্টেপে আমরা কি করব, উদ্দীপক থেকে আমরা সরাসরি যে কাজগুলো করতেছে পদ্মা ফ্যাশন, এই কাজগুলো নিয়ে আসবো। উদ্দীপকে দেখতেছি যে পদ্মা ফ্যাশন কি করতেছে। পদ্মা ফ্যাশন হচ্ছে এখানে দেখো, প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রির বিভিন্ন তথ্য পত্রপত্রিকা, টেলিভিশন, ফেসবুকের মাধ্যমে ক্রেতাদের সরবরাহ করছে, এতে ব্যাপকভাবে বিক্রয় বেড়ে যায় এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা তৃতীয় অংশে নিয়ে আসবো। এবার চতুর্থ অংশে গিয়ে আমরা কি করব, এই যে এর ফলে যে এই যে বিজ্ঞাপনের মাধ্যমে যে সফলতা নিশ্চিত হলো, এই বিষয়টা আমরা নিয়ে আসবো। কিভাবে? পদ্মা ফ্যাশনের বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে জানতে পারে। তাছাড়া প্রতিষ্ঠানটি যে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছে তাও ক্রেতারা জানতে পারে। ফলে প্রতিষ্ঠানটি উৎপাদিত লেডিস স্যান্ডেল সম্পর্কে জ্ঞানগত বা তথ্যগত বাধা দূর হয়। তথ্যগত বাধা বা তথ্যগত প্রতিবন্ধকতা বা জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়। এতে পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানটি বিক্রি বেড়ে যায়। বিক্রি বাড়লে কি হয়, মুনাফা বাড়ে। মুনাফা বাড়লে কি হয়, প্রতিযোগিতায় টিকে থাকা যায়। সেই সাথে প্রতিষ্ঠানটির সফলতা আসে। তাই বলা যায়, তারপর তুমি কি করবা, কনক্লুশন দিবা। তাই বলা যায় পদ্মা ফ্যাশনের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। এই যে যৌক্তিক, প্রথমে আমরা বললাম যে সিদ্ধান্তটি যৌক্তিক, এই যৌক্তিকতাটা আমরা নিচে দিয়ে নিয়ে আসবো এবং এটাকে যে যৌক্তিক এই বিষয়টা আমরা দেখিয়ে যাব। তারপর সৃজনশীলটা আমরা যদি দেখি, আমাদেরকে বলা হচ্ছে প্রমিতকরণ কি। প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের আকার, আকৃতি, ওজন, গুণাগুণ, বৈশিষ্ট্য ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মানের যে সীমা নির্ধারণ করা হয় সেটাকে আমরা বলি প্রমিতকরণ। আমরা যদি দেখি পণ্যের ওজন, স্বাদ, স্থায়িত্ব, বৈশিষ্ট্য বা গুণাগুণের ভিত্তিতে পণ্যের মানের যে সীমা নির্ধারণ করা হয় তাকে প্রমিতকরণ বলা হয়। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি যে ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ। ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ। তাহলে আমরা কিভাবে উত্তর করব?
আমরা প্রথমে ক্রয়ের সংজ্ঞা দেব। ক্রয় মানে কি, ক্রয় বলতে আমরা কি বুঝি, তারপর ক্রয় করতে যে অর্থের প্রয়োজন হয় এবং অর্থ দিয়ে যে আমরা পণ্যটা নিয়ে আসি, অর্থের মালিকানা গ্রহণ করি, সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে ক্রয় কাকে বলে? ক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে ক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে আমরা ক্রয় বলা হয়। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়, ফলে নির্দিষ্ট পণ্য বা সেবার উপর ক্রেতার অধিকার প্রতিষ্ঠিত হয়। তবে এই অধিকার অর্জনে ক্রেতাকে অর্থ ব্যয় করতে হয়, তাই ক্রয়কে অর্থ বিনিময়ে পণ্য গ্রহণের প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ ক্রয় করতে হলে অবশ্যই অর্থ দিতে হবে, আর অর্থ দিলে কি হবে, আমরা কাঙ্ক্ষিত পণ্যটা পেয়ে যাব। তাই কি বলা হয়, ক্রয়কে অর্থের বিনিময়ে পণ্য গ্রহণের প্রক্রিয়া বলা হয়। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে রঙ্গন ইলেকট্রনিক্স প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের প্রতি গুরুত্ব দেয়? আমরা যদি একটি দেখি, রঙ্গন ইলেকট্রনিক্স ভারত থেকে উন্নত মানের রাইস কুকার আমদানি করেন। কোম্পানিটি সর্বদা অর্থের বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের মালিকানা হস্তান্তর করেন। এই যে মালিকানা হস্তান্তর করলে আমরা সেটাকে কি বলি? যদি মালিকানা হস্তান্তর করে সেটাকে আমরা বিক্রয় বলি, আর যদি মালিকানা গ্রহণ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ক্রয় বলে থাকি। তাহলে কি করছেন তিনি? বিক্রয় কাজকে গুরুত্ব দেন। তিনি কি করেন? বিক্রয় কাজকে গুরুত্ব দেন। রঙ্গন ইলেকট্রনিক্স প্রাথমিক পর্যায়ে বিপণন কোন কাজের প্রতি গুরুত্ব দেয়? এই যে হস্তান্তর করতেছে, এটাকে কি বলা হয়? বিক্রয় বলা হয়। এই বিক্রয় কাজে গুরুত্ব দিয়েছেন। তারপর আমরা কি করব? প্রথম তো আমরা জ্ঞানমূলক আনবো বিক্রয়ের প্রতি গুরুত্ব দিন, এটা লিখবো। দ্বিতীয় অংশে আমরা লিখবো বিক্রয় বলতে আমরা যা বুঝি, বিক্রয় কি, বিক্রয় কেন, সেগুলো আমরা নিয়ে আসবো। তাহলে আমরা যদি লিখি বিক্রয়ের মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে মালিকানা কি করা হয়? হস্তান্তর করা হয়। এর ফলে কি হয়? পণ্যের মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। তারপর বিক্রয়ের মাধ্যমে বিক্রেতা মুনাফা অর্জন করতে পারে। এই বিষয়গুলো আমরা দ্বিতীয় অংশে নিয়ে আসবো। অর্থাৎ বিক্রয়ের কি দেবো? বিক্রয়কে আমরা পরিচয় করিয়ে দেবো, অর্থাৎ বিক্রয়ের সংজ্ঞায়ন করব। তারপরের অংশে, তৃতীয় অংশে আমরা কি করবো? উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকের কোন অংশটা আনবো? এই যে তিনি মালিকানা হস্তান্তর করতেছেন, প্রথম থেকে এতটুকু আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কাজ। এটা আমরা এই যে বিক্রয় করতেছে, এই বিক্রয়টা বিপণনের কোন কাজ সেটা দেখাবো। তারপরে তো তিনটে অংশ থাকে। গ নাম্বার প্রশ্নে 3 নাম্বার অংশে আমরা কি করব? উদ্দীপকটা আনবো। তারপর উদ্দীপকের সাথে আমরা যে বললাম এটা বিপণনের বিক্রয় কাজের সাথে সম্পর্কিত, সেই বিষয়টা দেখাবো। কিভাবে দেখাবো? এই যে হস্তান্তর করতেছে মালিকানা হস্তান্তর করার সাথে, অর্থাৎ মালিকানা গ্রহণ বা হস্তান্তর করার সাথে আমাদের বিপণনের দুইটি কাজ জড়িত। একটা হচ্ছে ক্রয় কার্য আর একটা হচ্ছে বিক্রয় কার্য। এর মাধ্যমে কি হয়? মালিকানা হস্তান্তর বা গ্রহণ করা হয়। এর মাধ্যমে মালিকানাগত উপযোগ বা ব্যক্তিগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। এখন যেহেতু ক্রয়ের মাধ্যমে মালিকানা গ্রহণ করা হয় আর বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর বা ছেড়ে দেওয়া হয়, সেটাকে আমরা বলি বিক্রয়। যেহেতু উদ্দীপকের প্রতিষ্ঠানে মালিকানা হস্তান্তরের কাজটি ঘটেছে, তাই আমরা বলতে পারি বিপণনের বিক্রয় কাজটি সম্পাদন হয়েছে। এভাবে লিখে তারপর কনক্লুশন দিবা হচ্ছে, সুতরাং রঙ্গন ইলেকট্রনিক্স প্রাথমিক পর্যায়ে বিপণনের বিক্রয় কাজটি সম্পাদন করছে বা বিক্রয় কাজের প্রতি গুরুত্ব দিয়েছে। তারপরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে রঙ্গন ইলেকট্রনিক্সের সফলতার কারণ বিপণন কার্যাবলীর ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। আমরা যদি দেখি যে কেন তিনি সফল হয়েছে, কিন্তু ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় 2 বছরের গ্যারান্টি এবং 4 বছরের ওয়ারেন্টি প্রদান করেন। এতে অল্প দিনের মধ্যে বিক্রয় বেড়েছে এবং কোম্পানি লাভবান হয়। এই যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি বিক্রয়োত্তর সেবা। তাহলে আমরা বলতে পারি রঙ্গন ইলেকট্রনিক্স সফলতার কারণ হচ্ছে বিক্রয়োত্তর সেবা বা বিপণন কার্যাবলীর বিক্রয়োত্তর সেবার প্রতি গুরুত্ব দিয়েছেন। এই বিষয়টা আমরা লিখব। তাহলে আমাদের উত্তরটা কি হবে? বিক্রয়োত্তর সেবা। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলকটা আমরা প্রথমে দেব। তারপরের অংশে আমরা এই যে বিক্রয়োত্তর সেবা বললাম, এই বিক্রয়োত্তর সেবা কি সেটাকে তো আমার পরিচয় করে দিতে হবে। তাহলে বিক্রয়োত্তর সেবার সংজ্ঞান দিতে হবে 2 নম্বর অংশে। কি লাগবে? বিক্রয়োত্তর সেবা মানে কি? বিক্রয় করার পর ক্রেতাকে যে সেবা দেওয়া হয় সেটাকে আমরা বলি বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ বিক্রয়ের পর যে ধরনের সেবা দেবো সেটাই বিক্রয়োত্তর সেবা। কি ধরনের সেবা দেয়? গ্যারান্টি, ওয়ারেন্টি, হোম ডেলিভারি অথবা সংশোধনমূলক যে ব্যবস্থাগুলো, এগুলোকে আমরা বলে থাকি বিক্রয়োত্তর সেবা। তারপরের অংশ 3 নম্বর অংশে আমরা কি করব? উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো আমরা সরাসরি নিয়ে আসবো। উদ্দীপকে কি ঘটলো? উদ্দীপক হচ্ছে ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় 2 বছরের গ্যারান্টি এবং 4 বছরের ওয়ারেন্টি প্রদান করেন। এতে করে অল্প দিনের মধ্যে বিক্রি বেড়েছে এবং কোম্পানি লাভবান হয়। এই বিষয়টা আমরা 3 নম্বর অংশে নিয়ে আসবো। এবার 4 নম্বর অংশে আমরা গিয়ে বিশ্লেষণ করব কেন
এই যে সফল হয়েছে বিক্রয়োত্তর সেবার মাধ্যমে যে তিনি সফল হলো এই বিষয়টা আমরা নিয়ে আসবো। কিভাবে ইলেকট্রনিক পণ্য তুলনামূলক দামি এবং বারবার কেনা হয় না, তাই ক্রেতারা পণ্যের ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রত্যাশা করে। ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রত্যাশা করে, এই যে ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিলে ক্রেতারা কি হয়, ক্রেতারা বিশ্বাস অর্জন করা যায় যে পণ্যটি যদি আমি কিনি, এটা যদি ব্যবহারের পর কোনো সমস্যা দেখা দেয়, এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে গ্যারান্টিটা দিল, এই সময়ে যদি কোনো সমস্যা দেখা দেয় কি হবে, বিনামূল্যে মেরামতের ব্যবস্থা করে দিবে। এই জন্য ক্রেতারা সন্তুষ্টি বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এই ধরনের সেবা দিচ্ছে। এতে পণ্য 2 বছরের মধ্যে নষ্ট হলে গ্রাহককে তা পরিবর্তে নতুন পণ্য দেওয়া হয়, আর দীর্ঘমেয়াদী ভোক্তা সন্তুষ্টির জন্য 4 বছরের ওয়ারেন্টি সেবা দেওয়া হয়। এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পণ্যটি ক্রয় করতে পারে, ফলে প্রতিষ্ঠানটি বিক্রয় এবং মুনাফা বেড়ে যায়। এছাড়া বিক্রয়িত সেবা প্রতিষ্ঠানের সুনাম বাড়াতেও কি করে, সাহায্য করে থাকে। তারপর তুমি দিবা কনক্লুশন, যে তাই বলা যায় অথবা সুতরাং অথবা পরিশেষে বলতে পারি যে রঙ্গন ইলেকট্রনিক্সের সফলতার কারণ হচ্ছে বিক্রয়োত্তর সেবা প্রদান। তারপরে সৃজনশীলটা যদি আমরা দেখি, বলা হচ্ছে পণ্য পরিকল্পনা কি। পণ্য পরিকল্পনা, আচ্ছা পরিকল্পনা আমরা বলতে কি বুঝি? পরিকল্পনা বলতে ভবিষ্যতে কি করব না করব, কিভাবে করব, এগুলোতেও পরিকল্পনা বলা হয়। পণ্য পরিকল্পনা মানে কি? পণ্য পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে পণ্যটা উৎপাদন করব সেটা কিভাবে উৎপাদন করব, কোন উপায়ে, কার জন্য, কিভাবে, কি পরিমাণ উৎপাদন করব সে সম্পর্কে আগে ভাবনাই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে কোন ধরনের পণ্য কি উৎপাদন করব সেই বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে পণ্য পরিকল্পনা। অর্থাৎ পণ্য নিয়ে যে পরিকল্পনা হবে সেটাই হচ্ছে আমাদের পণ্য পরিকল্পনা। তারপরে হচ্ছে আমাদের গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, তুমি এটা প্রথমে লিখবা। তারপরের অংশে গুদামজাতকরণের সংজ্ঞায়ন করবা। গুদামজাতকরণ কাকে বলা হয়? গুদামজাতকরণ মানে হচ্ছে একসময় উৎপাদিত পণ্য সংরক্ষণের মাধ্যমে অন্য বছরে বা অন্য সময়ের চাহিদা পূরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সময়গত উপযোগ। আর সময়গত উপযোগ সৃষ্টি করা হয় কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। এই বিষয়টা লিখবা। তাহলে প্রথমে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, তারপর সময়গত উপযোগের সংজ্ঞায়ন করবা। তারপর প্রতিষ্ঠান নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন এবং অন্য মৌসুমে বিক্রি করতে চাইলে গুদামজাতকরণের মাধ্যমে তা করা যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠান মৌসুমের অতিরিক্ত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। এতে এক সময় পণ্য অন্য সময় ভোগ বা ব্যবহারের সুযোগের মাধ্যমে গুদামজাতকরণের ব্যবস্থা সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। এই বিষয়গুলো তুমি নিয়ে আসবা। তারপরে সৃজনশীলে বা প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত জনাব রতনের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। আচ্ছা আমরা দেখি কি কাজ করছে তিনি। জনাব রতন চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেন। তিনি সংগৃহীত আমের গুণগত মান ধরে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন। চলতি মৌসুমে আমের প্রচুর ফলন হয়, দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের দিক থেকে চাহিদা খুব বেশি, কিন্তু আম রাখার পর্যাপ্ত সুবিধা না থাকায় তিনি খুব চিন্তিত। তাহলে আমরা যদি দেখি প্রথম কি করছেন, জনাব রতন চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেছেন, এটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সংগৃহীত আমের গুণগত মান ধরে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করছেন। এই যে সংরক্ষণের ব্যবস্থা, এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এই সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা হচ্ছে সময়গত উপযোগের সৃষ্টি করে। সময়গত উপযোগের সৃষ্টি করে, এই সময়গত উপযোগের সৃষ্টি করে। তাহলে আমরা কিভাবে উত্তর দেবো? এই যে সময়গত উপযোগ, একটু আগে বললাম গুদামজাতকরণ, এই বিষয়টা সময়গত উপযোগ 2 নম্বর অংশে নিয়ে আসবা। কাকে বলে? প্রথম অংশে আমরা কি করব? প্রথম অংশে তো আমরা জ্ঞানমূলকটা দিবই, দ্বিতীয় অংশের যে জ্ঞানমূলকটা দিব এটা ব্যাখ্যা করব বা সংজ্ঞায়ন করব। 3 নম্বর অংশে গিয়ে আমরা কি করব? এই উদ্দীপকটা সরাসরি নিয়ে আসবো। কি করছে তিনি, তার কাজটা কি, প্রথম এবং দ্বিতীয় কাজটা কি? আমাদের দ্বিতীয় কাজ চাইছে না, দ্বিতীয় পর্যায়ের কাজ। তাহলে এখান থেকে আমরা ব্যবস্থাকরণ, সংরক্ষণের ব্যবস্থাকরণ পর্যন্ত নিয়ে আসব। তারপরে ব্যাখ্যা করব যে এই যে সংরক্ষণের ব্যবস্থা, এটা তার দ্বিতীয় কাজ। এই কাজটা যে তার সময়গত উপযোগ সৃষ্টি করছে এটা ব্যাখ্যা করব। কিভাবে করব? সংরক্ষিত আমের গুণগত মান ধরে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন। এই যে সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে গুদামজাতকরণের সৃষ্টি হয়, আর এই সংরক্ষণের ফলে বা গুদামজাতকরণের ফলে কি হয়? পণ্যের গুণগত মান ঠিক থাকে, এক সময় উৎপাদিত পণ্যটা আমরা সারা বছর ব্যবহারের সুযোগ পেয়ে থাকি। তাহলে আমরা ব্যাখ্যা মিলাবো যে এই সংরক্ষণটাই হচ্ছে গুদামজাতকরণ, আর এই যে গুদামজাতকরণের মাধ্যমে কি হচ্ছে? আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। তারপর আমরা কনক্লুশন দিব। তারপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে জনাব রতনের দুশ্চিন্তা লাঘবে করণীয় কি? তিনি কেন দুশ্চিন্তা হচ্ছে? আমরা যদি দেখি, চলতি মৌসুমে আমের প্রচুর ফলন হওয়ায় দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের দিক থেকে চাহিদা খুব বেশি, কিন্তু আম রাখার পর্যাপ্ত সুবিধা না থাকায় তিনি খুব চিন্তিত। তাহলে কি করতে পারে? তার যে সংরক্ষণের ব্যবস্থাটা, এটা আরো কি করতে পারে? সম্প্রসারণ করতে পারে। অর্থাৎ গুদামজাতকরণের সম্প্রসারণ তিনি যদি করে তাহলে তিনি কি হবে? সফল হবে।
তাহলে আমরা যদি দেখি উদ্দীপকের জনপ্রদানের দুশ্চিন্তা লাগবে করণীয় হচ্ছে গুদাম সম্প্রসারণ করা, গুদামজাতকরণ কি করবে, সম্প্রসারণ করবে বা সংরক্ষণের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। তুমি যেভাবে লেখো রাইট। তারপর হচ্ছে গুদামজাতকরণের যে গুরুত্বটা এটাকে আমরা একটু লিখবো। তারপর হচ্ছে গুদামজাত সম্প্রসারণের মাধ্যমে বেশি পরিমাণে গুদামজাতকরণ করা হয়, ফলে পণ্যের গুণগত মান রক্ষা হয়, আর পরবর্তীতে অমৌসুমে ভালো দামে পণ্য বিক্রি করে লাভবান হওয়া যায়। এই বিষয়গুলো আমরা 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবো যে গুদামজাত করলে কি কি সুবিধা হয়। যেমন হচ্ছে গুদামজাত করলে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, পণ্যটা অমৌসুমে বিক্রি করা যায়। অমৌসুমে যদি একটা পণ্য বিক্রি করে সেটার দাম কিন্তু মৌসুমের তুলনায় বেশি পাওয়া যায়, এতে করে বেশি লাভবান হওয়া যায়, মুনাফা বেশি আসে। তাহলে এই বিষয়গুলো আমরা 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবো। তারপরের অংশে আমরা উদ্দীপকটা সরাসরি নিয়ে আসবো, কেন তিনি চিন্তিত তার চিন্তার কারণগুলো আমরা উদ্দীপক থেকে সরাসরি নিয়ে আসবো। এই যে কাজগুলো চলতি মৌসুমের কাজগুলো থেকে তিনি খুব চিন্তিত, বিষয়গুলো আমরা 3 নাম্বার পয়েন্টে নিয়ে আসবো। 4 নাম্বার পয়েন্টে গিয়ে আমরা দেখাবো যে তার চিন্তা লাঘবে তিনি যে সম্প্রসারণের ব্যবস্থা বৃদ্ধি করবেন, এই বিষয়টা আমরা 4 নাম্বার পয়েন্টে নিয়ে আসবো। উদ্দীপকের রতনের পর্যাপ্ত গুদামের ব্যবস্থা নেই, এই জন্য তিনি আমের প্রচুর ফলন হওয়া সত্ত্বেও সেগুলো সংরক্ষণ করতে পারছে না। এক্ষেত্রে জনাব রতনের উচিত গুদামের সম্প্রসারণ করা। সম্প্রসারণ মানে হচ্ছে গুদামজাতকরণটা কি করবে, বাড়াবে, বৃদ্ধি করবে। এর মাধ্যমে তিনি অধিক পরিমাণে সেগুলো সংরক্ষণ করতে পারবেন, ফলে পরবর্তীতে সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন। এতে ব্যবসায় সফলতা অর্জনে সহজ হবে। এবং লাস্টে কনক্লুশন দিবা যে তাই বলা যায় যে গুদামজাতকরণ সম্প্রসারণের মাধ্যমে জনাব রতনের দুশ্চিন্তা লাঘব করা যায়। তারপরের প্রশ্নে বলা হচ্ছে যে ঝুঁকি কাকে বলে। ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে আমাদের ভবিষ্যতের যে অনিশ্চয়তা, অর্থাৎ ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা বা লেনদেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার যে আশঙ্কা বা সম্ভাবনা, সেটাকে আমরা বলি ঝুঁকি। ঝুঁকি হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা বা কোনো ঘটনা বা লেনদেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি। তারপরের প্রশ্নে বলা হচ্ছে যে পণ্যের মোড়ককে পণ্য সম্পর্কে তথ্য দেয়। পণ্যের মোড়কে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা হয়, ব্যাখ্যা করো। একটা উক্তি দিচ্ছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে পণ্যের মোড়ক বলতে আমরা কি বুঝি, মোড়ক মানে কি, সেই বিষয়ে আমরা প্রথম সংজ্ঞায়ন করব। তারপর হচ্ছে মোড়কে যে পণ্য সম্পর্কে তথ্য দেয় সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, মোড়ক কি? মোড়ক হচ্ছে আমাদের কোনো পণ্য বা সেবার যে বহিরাবরণ সেটাকে আমরা বলি মোড়ক। পণ্যের আবরণ বা ধারককে আমরা মোড়ক বলে থাকি। তারপর মোড়কের মাধ্যমে যে শুধু পণ্যকে রক্ষাই নয়, পণ্যের সময়, তারিখ, মূল্য ইত্যাদি দেয়, সেই বিষয়টা আমরা দেখি। মোড়কের গায়ে পণ্যের উৎপাদন সময়, উপকরণ, মূল্য, বৈশিষ্ট্য, ব্যবহারবিধি, উপকারিতা প্রভৃতি তথ্য উপস্থাপন করা হয়। পণ্যের মাধ্যমে, মোড়কের মাধ্যমে আমরা কি করি, পণ্যকে সাধারণত রক্ষা করি, গুণগত মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টা নিশ্চিত করে থাকি এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করি। এটাই আমাদের শুধু কাজ নয়, এর মাধ্যমে দেখবা মোড়কের মধ্যে কি থাকে, পণ্যের বিভিন্ন ডিজাইন থাকে, তারপর পণ্যকে আকর্ষণীয়ভাবে করা হয়, তারপর উৎপাদনের যে উপকরণ, এই যে বানাইতে যে উপকরণগুলো লাগছে এগুলো দেয়, কবে উৎপাদন হয়েছে, কবে মেয়াদ উত্তীর্ণ হবে, এই যে বিষয়গুলো সব কিছু কিন্তু লেখা থাকে। তাহলে আমরা দেখতে পারি সময়, উপকরণ, মূল্য, বৈশিষ্ট্য, ব্যবহারবিধি, উপকারিতা ইত্যাদি উপস্থাপন করা হয়। এতে তথ্য দেখা ক্রেতার পণ্যের সম্পর্কে জানতে পারে, ফলে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য সহজে নির্বাচন করতে পারে। এই বিষয়টা লিখবা। তারপর লিখবা যে সুতরাং পণ্যের মোড়কে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করে, এই বিষয়টা দিয়ে কনক্লুশন দিয়ে দেবা। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, উদ্দীপকে উল্লিখিত মেঘনা গার্মেন্টস বিপণনের কোন কাজ অনুসরণ করে। যদি দেখি একটি, মেঘনা গার্মেন্টস একটি পোশাক উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রয়োজন যথাযথ শনাক্ত করে এবং সুষ্ঠুভাবে উৎপাদন কার্যাবলী পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে। ফলে উৎপাদন বাড়ে কিন্তু আশানুরূপ বিক্রয় না হয় মেঘনা গার্মেন্টসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত। ক্রেতাদের প্রয়োজন যথাযথভাবে শনাক্ত করে এবং সুষ্ঠুভাবে উৎপাদন কার্যাবলী পরিচালনা করে। এই যে ক্রেতাদের কাজগুলো শনাক্ত করা এবং উৎপাদন কার্যাবলী পরিচালনা করা, এটাকে আমরা বলি হচ্ছে ক্রেতা চাহিদা নির্ধারণ অথবা ভোক্তা চাহিদা নিরূপণ বা নির্ধারণমূলক কাজ করে। তাহলে আমরা প্রশ্ন প্রথম দিব, উদ্দীপক উল্লিখিত মেঘনা গার্মেন্টস বিপণনের ভোক্তা চাহিদা অথবা ক্রেতা চাহিদা নির্ধারণ করছেন। উদ্দীপক উল্লিখিত মেঘনা গার্মেন্টস বিপণনের ক্রেতা চাহিদা অনুসরণ করছেন বা ক্রেতা চাহিদা অথবা ভোক্তা চাহিদা শনাক্ত করছেন। এই ক্রেতা চাহিদা বা ভোক্তা চাহিদা বলতে কি বুঝি সেটা আমরা 2 নাম্বার অংশে কি করব, সংজ্ঞায়ন করব। প্রথম অংশে আমরা ক্রেতা চাহিদা, আমাদের যে জ্ঞানমূলকটা চাইলো এটা প্রথমে দিব, তারপর হচ্ছে এই যে জ্ঞানটা এটা আমরা সংজ্ঞায়ন করব। এটা কিভাবে সংজ্ঞায়ন করব, ক্রেতা চাহিদা আমরা বলতে কি বুঝি। ক্রেতা চাহিদা বলতে হচ্ছে ক্রেতার কোনো পণ্যের প্রতি ক্রেতার পছন্দ অপছন্দ, ক্রেতা কোনটা পছন্দ করে না পছন্দ করে, তাদের রুচি, তাদের প্রয়োজন, তাদের অভাব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে আমরা বলি ক্রেতা চাহিদা
শনাক্তকরণ। এটা 2 নম্বর অংশে আমরা নিয়ে আসবো। 3 নম্বর অংশে আমরা কি করব, উদ্দীপকটা নিয়ে আসবো যে মেঘনা গার্মেন্টস যে কাজগুলো করতেছে, মেঘনা গার্মেন্টসের কাজগুলো আমরা নিয়ে আসবো। এই যে মেঘনা গার্মেন্টস যে কাজগুলো করলো, মেঘনা গার্মেন্টস কি করলো, মেঘনা গার্মেন্টস যে প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রয়োজন যথাযথভাবে শনাক্ত করে এবং সুষ্ঠুভাবে উৎপাদন কার্য পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে, এই বিষয়টা আমরা নিয়ে আসবো 3 নম্বর পয়েন্টে। এই 3 নম্বর পয়েন্টে আরেকটু কাজ করব যে এই যে কাজগুলো করতেছেন তিনি, এই কাজগুলো যে ক্রেতা চাহিদার সাথে সম্পর্কিত, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব, এটা হচ্ছে আর এসব তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠান কি করে, পণ্য উৎপাদন করে, এতে ক্রেতারা তাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী পণ্য পেয়ে থাকে। এইসব কাজ বিপণনের ক্রেতা চাহিদা শনাক্তকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপর আমরা কনক্লুশন দেবো যে মেঘনা গার্মেন্টস বিপণনের ক্রেতা চাহিদা সম্পন্নের বা শনাক্তকরণের কাজটি সম্পাদন করছে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে মেঘনা গার্মেন্টসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো। আচ্ছা, যে তিনি সমস্যাগুলো দেখছেন এগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা উল্লেখ করার পূর্বে আমরা দেখি সমস্যাগুলো। ফলে উৎপাদন বাড়ে কিন্তু আশানুরূপ বিক্রি না বাড়ায় মেঘনা গার্মেন্টস এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত। তাহলে তিনি কি করতে পারেন, সমস্যার সমাধানের জন্য তিনি কি করতে পারেন, তিনি বিক্রয় বাড়ানোর কার্যক্রম হাতে নিতে পারেন। আর বিক্রয় বাড়ানোর কার্যক্রমকে আমরা কি বলে থাকি, বিজ্ঞাপন বলে থাকি। তাহলে আমাদের উত্তরটা কি হওয়ার সম্ভাবনা বেশি, বিজ্ঞাপন। তিনি কি দিতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন। তাহলে প্রথমে আমরা জ্ঞানমূলক লিখব যে মেঘনা গার্মেন্টসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের উপায় হচ্ছে বিজ্ঞাপন। তারপর বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপন নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন সম্পর্কে আমরা ধারণা দেব। বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যমে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক কোনো পণ্য বা সেবার সংক্ষিপ্ত বা নৈবিত্তিক উপস্থাপনাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি। বিজ্ঞাপনের মাধ্যমে কি ধরনের উপযোগিতা সৃষ্টি হয়, জ্ঞানগত বা তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। এটি পণ্যের চাহিদা সৃষ্টি এবং বিক্রি বাড়াতে সাহায্য করে। এই বিষয়টি আনবো। 3 নম্বর অংশে তিনি যে চিন্তার বিষয়গুলো আমরা উদ্দীপক থেকে সরাসরি নিয়ে আসবো। 4 নম্বর অংশে আমরা কি করব, এই বিজ্ঞাপনের মাধ্যমে যে তার সমস্যার সমাধান করা যাবে সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। যেমন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য নান্দনিকভাবে ক্রেতার সামনে উপস্থাপন করা হয়, ফলে অসংখ্য ক্রেতা পণ্য সম্পর্কে জানতে পারে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির উচিত পণ্যের বিজ্ঞাপন দেওয়া। এর মাধ্যমে ক্রেতারা সহজে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে জানতে পারে, ফলে তারা সেই পণ্য কিনতে আগ্রহী হয়। এতে প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রি বেড়ে যাবে এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সম্ভব হবে। এভাবে প্রতিষ্ঠানটির সফলতা নিশ্চিত হবে। এই বিষয়গুলো নিয়ে তারপর আমরা কনক্লুশন দেব যে উদ্দীপকে উল্লেখিত, সুতরাং তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে যে উপায়টি অনুসরণ করা উচিত সেটি হচ্ছে বিজ্ঞাপন। এভাবে আমরা কনক্লুশন দিব। তারপরের সৃজনশীলটা আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে অভাব কি। অভাব কি, আমরা লাস্ট ক্লাসে অনেক আমরা পেয়েছি যে অভাব কি, প্রয়োজন কি, চাহিদা কি। তাহলে অভাব কি, অভাব হচ্ছে প্রয়োজন যখন কোনো প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় সেটাকে আমরা বলি অভাব। তারপর হচ্ছে বিক্রয় বলতে কি বুঝো, বিক্রয় মানে কি, আমরা বিক্রয় অলরেডি আলোচনা করছি। বিক্রয় মানে হচ্ছে কি, কোনো অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করাকে আমরা বলি বিক্রয়। তারপর হচ্ছে বিক্রয় একটু ব্যাখ্যা দিব। বিক্রয়ের মাধ্যমে কি হয়, বিক্রয়ের মাধ্যমে হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত বা ব্যক্তিগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। তারপরের অংশে আমরা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। আমরা যদি দেখি উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে, এনাম অ্যাডভার্টাইজিং কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকেন। তারা বিজ্ঞাপনের আবেদন অত্যন্ত হৃদয়গ্রাহী এবং আকর্ষণীয়, ফলে প্রতিষ্ঠানটি ব্যবসায়ের পরিধি দিন দিন বাড়ছে। তিনি কি করেন, বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ভাইয়া, বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের তথ্যগত বা প্রচারগত উপযোগ সৃষ্টি হয় অথবা জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতেছি বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের জ্ঞান। আমাদেরকে জানতে চাইলো না বিজ্ঞাপনের মাধ্যমে কোন উদ্দীপকের প্রতিষ্ঠানটির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, তাহলে আমরা লিখব উদ্দীপকের প্রতিষ্ঠানটি বা এনাম অ্যাডভার্টাইজিং কোম্পানির মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। আর এই যে তথ্যগত উপযোগ বলতে আমরা কি বুঝি, আমরা এটা সংজ্ঞায়ন করব কয় নাম্বার অংশে, 2 নাম্বার অংশে। কি করব, যে কোনো পণ্য কেনার আগে ভোক্তারা পণ্য সম্পর্কে জানতে চায়। তথ্যগত উপযোগ মানে কি, বিজ্ঞাপনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে তথ্যগত উপযোগ কি, বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনে তুমি সংজ্ঞায়ন করবা। তারপরের অংশে দিবা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা পণ্য সম্পর্কে ধারণা পেয়ে থাকে, এক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা কয় নাম্বার অংশে আনবো, 2 নাম্বার অংশে। 3 নাম্বার অংশে আমরা কি আনবো, 3 নাম্বার অংশ হচ্ছে এই যে এনাম অ্যাডভার্টাইজিং কোম্পানিটা যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আমরা নিয়ে আসবো। তিনি কি কি কাজ করতেছে, তারপর হচ্ছে এই যে বিজ্ঞাপনের কাজগুলো করতেছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে যে তথ্যগত বা প্রচারগত উপযোগ সৃষ্টি হয় সেই বিষয়টা আমরা লিখবো। বিজ্ঞাপনগুলো সাধারণত হৃদয়গ্রাহী এবং আকর্ষণীয় হয়। এভাবে বিজ্ঞাপন তৈরি করে এনাম অ্যাডভার্টাইজিং পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতার সামনে তুলে ধরে, ফলে যারা বিজ্ঞাপন দেখে তারা বিজ্ঞাপিত পণ্য
ও উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে, ফলে জ্ঞানগত বাধা দূর হয় ও তথ্যগত উপযোগিতা সৃষ্টি হয়। তারপর কনক্লুশন দিবা তাই বলা যায়, অথবা সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটি তথ্যগত উপযোগ সৃষ্টি করছে। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, অথবা তারপরের প্রশ্ন আমরা যদি দেখি, মুনাফা অর্জনের পাশাপাশি উদ্দীপকের এনাম অ্যাডভার্টাইজিং কার্যক্রমকে সামাজিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করো। তিনি কি কি কাজ করতেছেন আমরা যদি একটু দেখি, তিনি হচ্ছেন শুরুতে 10 জন কর্মী থাকলেও আজ 100 জন কর্মী নিয়ে কাজ করছেন। সম্প্রতি এনাম অ্যাডভার্টাইজিং ধূমপানের নিরুৎসাহিতকরণ, মাদকের কুফল জাতীয় সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন। এতে প্রতিষ্ঠানটি সুনাম এবং ব্যবসার পরিধি আরও বাড়ছে। তাহলে এই যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে ধূমপানের, অর্থাৎ যে কাজগুলো সমাজের মানুষের জন্য খারাপ অথবা সমাজের মানুষের জন্য অসুবিধামূলক কাজ, সেই বিষয়তে তারা কি করতেছে, নিরুৎসাহিত করতেছে, মাদকের কুফল সম্পর্কে নিরুৎসাহিত করতেছে, জাতীয় সেমিনারে সচেতনামূলক সেমিনারের আয়োজন করতেছে। এগুলো মূলত কিসের কাজ? জনকল্যাণমূলক যে কাজ সেগুলো নিয়ে কাজ করতেছে। আমাদের বলছে হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাকে মূল্যায়ন করতে বলছে। তাহলে এই যে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা বিপণনের কোন যুগের সাথে মিলাতে পারি? আমরা যদি দেখি তিনি সমাজকে গুরুত্ব দিচ্ছে না, সমাজের মানুষকে তো গুরুত্ব দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের যুগ বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সামাজিক বিপণন যুগ। তাহলে তিনি সামাজিক বিপণনকে গুরুত্ব দিচ্ছে। তাহলে আমরা লিখবো যে মুনাফা অর্জনের পাশাপাশি এনাম অ্যাডভার্টাইজিং সামাজিক বিপণন কার্যক্রমকে তাৎপর্য গুরুত্বপূর্ণ। তাহলে তারপর সামাজিক বিপণন বলতে আমরা যেই কাজগুলোকে বুঝি সেই বিষয়কে নিয়ে আসবো। সামাজিক গুরুত্ব বলতে তিনটা জিনিসকে আমরা বুঝি না। একটা হচ্ছে ভোক্তাদের প্রয়োজন, অভাব এবং চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করবে। তারপর হচ্ছে কোম্পানিদের মুনাফা থাকবে, কোম্পানির অবশ্যই মুনাফা লাগবে। তারপর হচ্ছে সমাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কাজকে তিনি গুরুত্ব দেন। একটা হচ্ছে ভোক্তা, একটা হচ্ছে কোম্পানি, আর একটা হচ্ছে সমাজ। তাহলে সামাজিক বিপণন যুগে তিনটা জিনিসকে গুরুত্ব দেওয়া হয়। ভোক্তাকে গুরুত্ব দেয়, ভোক্তাদের প্রয়োজন অভাব চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা হয়। তারপর কোম্পানির যাতে মুনাফা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়। তারপরে হচ্ছে সমাজের যাতে কল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক যে অসুবিধাগুলো সেগুলো নিরসনের চেষ্টা করা হয় সামাজিক বিপণন যুগে। তাহলে আমরা কিন্তু উদ্দীপকের সেই জিনিসটি দেখতে পাচ্ছি যে সামাজিক বিপণনের সংজ্ঞায়ন করবো 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকে যে সমস্যাগুলো হচ্ছে আর তারা যে কাজগুলো করতেছে, ধূমপানের নিরুৎসাহিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তারপর মাদকের কুফল জাতীয় জনসচেতনমূলক সেমিনার, তারপর হচ্ছে ধূমপান ও মাদক গ্রহণের উভয় ব্যক্তি এবং সমাজের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো আমরা কি করব? উদ্দীপক থেকে সরাসরি নিয়ে আসবো। তারপরের অংশে 4 নম্বর অংশে আমরা কি করব? এটা যে সামাজিক কাজের অন্তর্ভুক্ত সেই বিষয়গুলো আমরা দেখাবো, যে এনাম অ্যাডভার্টাইজিং ধূমপান এবং মাদকের মতো ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করেন। এই কাজগুলোর মাধ্যমে কিভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে তা অনুধাবন করে এই থেকে সমাজের মানুষকে মুক্ত করার জন্য জনসচেতনামূলক সেমিনারের আয়োজন করে। এতে অংশগ্রহণকারী মানুষজন মাদক এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানবে। এতে করে মানুষের মাঝে মাদক এবং ধূমপান পরিহারের যে প্রবণতা সেটা সৃষ্টি হবে, ফলে সমাজের উন্নতি হবে। সমাজের মানুষের উন্নয়ন কার্যক্রম পরিচালনা হলো বিপণনের সামাজিক কল্যাণমূলক কাজ, তাই বলা যায়। তারপর কনক্লুশন দিবা তাই বলা যায়, অথবা সুতরাং যে এনাম অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম তাৎপর্যপূর্ণ অথবা সামাজিক কল্যাণমূলক কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে সৃজনশীল আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে পরিবহন কি? পরিবহন মানে কি? পরিবহন মানে হচ্ছে যে ব্যবস্থার মাধ্যমে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় সেটাকে বলা হয় পরিবহন। তারপর হচ্ছে বিপণনে ঝুঁকি গ্রহণের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো? প্রথমে হচ্ছে বিপণনের সংজ্ঞায়ন করব, অথবা বিপণনের ঝুঁকি বলতে কি বোঝায়, এই বিপণনের ঝুঁকিটা আমরা সংজ্ঞায়ন করবো। যে বিপণনের ঝুঁকি কাকে বলে? বিপণনের ঝুঁকি নেওয়া বলতে পণ্য বিক্রি এবং মুনাফা সংক্রান্ত যাবতীয় অনিশ্চয়তা বহনকে ঝুঁকি বলা হয়। অর্থাৎ ঝুঁকি বলতে আমরা বুঝি যে ভবিষ্যতের যে কোনো অনিশ্চয়তাকে আমরা ঝুঁকি বলে থাকি। তাহলে বিপণনের ঝুঁকি কি হবে? বিপণনের ঝুঁকি হচ্ছে পণ্য বিক্রি এবং মুনাফা সংক্রান্ত যাবতীয় অনিশ্চয়তা হচ্ছে বিপণনের ঝুঁকি। তাহলে হচ্ছে আমরা তারপরের অংশ আমরা লিখবো, পণ্যদ্রব্য বিনিময়ে বিপণনের সময় নানা ধরনের ঝুঁকি উদ্ভব হয়। দূর দূরান্তে পণ্য পৌঁছে দেওয়া, পণ্যের পচনশীলতা, মালিকানা হস্তান্তর, পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব প্রত্যাশিত ঝুঁকির সৃষ্টি করে। তাহলে তাছাড়া অনেক সময় উপযুক্ত প্রসার কৌশলের অভাবে পণ্যদ্রব্য বিক্রয় হওয়ার ঝুঁকিও থাকে। এসব ঝুঁকি বিপণনকারীকে অবশ্যই কি করতে হয়? বহন করতে হয়। তাহলে বিপণনের সাথেও কি রয়েছে? ঝুঁকি জড়িত রয়েছে। এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে কোন বিপণন কার্যক্রমে যথাযথ অনুসরণ বি কোম্পানিকে নুডলস বিক্রয়ে সাহায্য করেছে। আমরা যদি দেখি বি কোম্পানি কি করতেছে, বি কোম্পানি নুডলসে আমরা দেখতে পাচ্ছি ধরন, এ কোম্পানি দিচ্ছে হচ্ছে
শুধু 150 গ্রাম একটা পরিমাণে রাখছে, কিন্তু বি কোম্পানি কি করছে 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, আবার পণ্যের মূল্য রাখছে 25 টাকা, 40 টাকা, 70 টাকা। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবার কথা চিন্তা করে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করছে। এই কাজটাকে কি বলি আমরা? বিক্রয় সাহায্য করছে। বিপণন কার্যের যথাযথ অনুসরণ। এই যে বিভিন্ন ভাগে ভাগ করলো, এটাকে আমরা কি বলি? কোন বিপণন কার্য? এটাকে কোন কার্য বলা হয়? এই যে বিভিন্ন ভাগে ভাগ করলো, এটাকে আমরা কি বলতে পারি? পর্যায়িতকরণ বলতে পারি না? পর্যায়িতকরণের মানে কি? আমরা কি বলতে পারি? পর্যায়িতকরণ বলতে পারি। পর্যায়িতকরণ মানে কি? পর্যায়িতকরণ প্রথমটা হচ্ছে কোন কাজ আমাদেরকে জানতে চাইলো, এটা হচ্ছে পর্যায়িতকরণ, প্রথম অংশ গেল। দ্বিতীয় অংশ পর্যায়িতকরণ কাকে বলা হয়? অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয় অথবা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, সেটাকে আমরা বলে থাকি পর্যায়িতকরণ। তারপর পর্যায়িতকরণের বিষয়গুলো কি কি, কিসের উপর গুরুত্ব দেয়? পণ্যের আকার, গুণাগুণ, রং প্রভৃতি বিবেচনা করে শ্রেণী বিভাগ করা হয়। পর্যায়িতকরণের ফলে বিক্রয় সহজ হয়। এই বিষয়গুলো আমরা 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবো। তারপর 3 নম্বর পয়েন্টে উদ্দীপকের যে বি কোম্পানিটি রয়েছে, তিনি যে বিভিন্ন ভাগে ভাগ করলেন, 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম এই নুডলসগুলোকে ভাগ করলেন এবং বিভিন্ন দামে এটিকে মূল্যায়ন করলেন, সেই বিষয়টা আমরা নিয়ে আসবো। আর এই কাজটাকে যে আমরা কি বলি? পর্যায়িতকরণ বলি। সেই বিষয়টা আমরা আনবো। কিভাবে আনবো? আমরা দেখতে পাচ্ছি যে বি কোম্পানি কি করতেছে, 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রামের পরিমাণের নুডলসের বিভিন্ন ভাগে ভাগ করলো। আর আমরা বিপণনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণে আমরা দেখতে পাই যে পণ্যের নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে কি করা হয়? ভাগ করা হয়। যেহেতু উদ্দীপকের বি কোম্পানিও তার পণ্যটাকে নুডলসের মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এবং মূল্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে, তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের পর্যায়িতকরণের সাথে সম্পর্কিত। তারপর আমরা ব্যাখ্যা করব, কনক্লুশন দিব যে তাই বলা যায় বিপণন কার্যের পর্যায়িতকরণের যথাযথ অনুসরণ বি কোম্পানির নুডলস বিক্রি বাড়াতে সাহায্য করছে। তারপরে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সাবান বিক্রয়ের ক্ষেত্রে এ কোম্পানির তুলনায় বি কোম্পানির বিপণন প্রসার কৌশলটি উত্তম। আমরা যদি একটু দেখি তারা কি ধরনের প্রসার গ্রহণ করছে। আমাদেরকে বলা হচ্ছে সমমানের কোম্পানি দুটি একই সময় বাজারে আসে এবং নুডলস বিক্রয়ে আলাদা আলাদা কৌশল ব্যবহার করে। 2020 সালে কোম্পানি দুটি শিশুদের জন্য একই ধরনের সাবান বাজারে নিয়ে আসে। এই কোম্পানি বিলবোর্ড, পোস্টার, সাময়িকী ব্যবহার করে বিপণন প্রসার কার্যক্রম চালায়, কিন্তু বি কোম্পানি শুধু টেলিভিশনে প্রসার কার্যক্রম চালায়। বছর শেষে দেখা যায় এই কোম্পানির চেয়ে বি কোম্পানির বিক্রয় পরিমাণ বেশি। এখানে বলা হচ্ছে সাবান বিক্রয়ের ক্ষেত্রে এই কোম্পানির তুলনায় বি কোম্পানির বিপণন প্রসার কৌশলটি উত্তম। বিশ্লেষণ করো। এই কোম্পানি কি করতেছে? সে করতেছে কি? বিলবোর্ড, পোস্টার, সাময়িকী ইত্যাদি ব্যবহারের মাধ্যমে প্রচার করতেছে। আর বি কোম্পানি কি করতেছে? বি কোম্পানি হচ্ছে টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই কোম্পানির চেয়ে বি কোম্পানি উত্তম। এটা আমরা ব্যাখ্যা করতে হবে। আমরা লিখবো যে উক্তিটা লিখবো, লিখে সেটা লিখবো উক্তিটি যথার্থ বা উক্তিটির সাথে আমি একমত। তারপর এই যে বিজ্ঞাপনের সংজ্ঞা দেব, বিজ্ঞাপনের মাধ্যমে কি হয় এই বিষয়টা জানাবো এবং বিজ্ঞাপনের যে বিভিন্ন মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলো জানাবো। বিজ্ঞাপনের কি কি মাধ্যম রয়েছে? এই যে টেলিভিশন বলো, বিলবোর্ড বলো, সাময়িকী বলো, এগুলো হচ্ছে সব বিজ্ঞাপনের মাধ্যম বা বিপণন প্রসারের কৌশল বা মাধ্যম। তারপর বিপণন প্রসারের মাধ্যমে কি হয়? বিপণন প্রসারের মাধ্যমে ধরো পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে, পণ্য সম্পর্কে ক্রেতারা জেনে পণ্য ক্রয়ে আগ্রহ সৃষ্টি করে, সম্ভাব্য ক্রেতাকে গুরুত্বপূর্ণ অথবা মূল ক্রেতায় পরিণত করে। কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। তারপর তৃতীয় অংশে যে উদ্দীপকের এ এবং বি দুইটার যে কার্যক্রমগুলো, তারা যে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো নিয়ে আসবো। কোন কাজগুলো আনবো? এটা তো দুইটা অংশ আছে। এই যে দ্বিতীয় নাম্বার কাজগুলো, এই অংশের কাজগুলো আমরা নিয়ে আসবো। তারপরে আনবো যে তার যে বিলবোর্ডের চেয়ে যে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়টা আনবো। কেন? ধরো এই বিলবোর্ড কি করে? রাস্তার সাইডে অথবা বড় বড় জনবহুল এলাকায় স্থাপন করা হয় বিলবোর্ড, পত্রিকা অথবা সাময়িকী কি করা হয়? পোস্টার কি করা হয়? ওয়ালে ওয়ালে লাগানো হয়। সাময়িকী পত্রিকায় কিছু বিজ্ঞাপন দেওয়া হয়। এই যে বিজ্ঞাপনগুলো, এগুলো কিন্তু বিশেষ কয়েকজন মানুষ, সবাই তো আর পত্রিকা পড়ে না, সবাই তো আর কি করে না, পত্রিকায় দেখে না যে কোন সাবানটা ভালো, বাজারে কোন সাবানটা আসলো, এগুলো তো অনেকে খেয়ালও করে না। কিন্তু যারা টিভি ব্যবহার করে, টিভি কিন্তু সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ ব্যবহার করে। তখন প্রতিটা সিনেমা অথবা প্রতিটা নাটক যে ইয়ার পরে চ্যানেল
প্যানেলের পরে কি দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয় যে এই সাবানটা নতুন আসছে। কিছুক্ষণ পর পর কিন্তু সাবানের যেহেতু বিজ্ঞাপন দেওয়া হয়, এই সাবানটা কিন্তু সকল বয়স সকল শ্রেণী পেশার মানুষ দেখতেছে, তাহলে এই পণ্যটা ক্রয়ের প্রতি উদ্বুদ্ধ বা আগ্রহ সৃষ্টি হয়। এই বিষয়টার মাধ্যমে কি হয়, বি কোম্পানি বেশি সফল হয়েছে। এই বিষয়গুলোকে আমরা লিখবো। একটু যদি দেখি, সাধারণত কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ এসব মাধ্যম লক্ষ্য করে। কোনগুলো? এই বিলবোর্ড, পোস্টার, সাময়িকী। তাই এসব মাধ্যমে বিজ্ঞাপন অসংখ্য মানুষের অগোচরে থেকে যায়, ফলে এসব মাধ্যমে প্রসার কার্যক্রম কার্যকরিতা সাধারণত হয় না। অন্যদিকে বি কোম্পানি টেলিভিশনের মাধ্যমে প্রসার কাজ চালায়। সাধারণত বি কম বয়সের এবং সব বয়সের এবং সব শ্রেণীর মানুষ টেলিভিশন দেখে, তাই টেলিভিশনের মাধ্যমে প্রচার বা প্রসার কাজ অধিক ফলপ্রসূ। তাই হচ্ছে কি এ কোম্পানির চেয়ে বি কোম্পানি বেশি লাভবান হয়েছে। এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তারপরে সৃজনশীলটা আমরা যদি দেখি, বলা হচ্ছে যে বাজার তথ্য কি। বাজার তথ্য মানে কি? বাজারে অবস্থানরত ক্রেতা বা ভোক্তার যে প্রয়োজন, অভাব, চাহিদা, পছন্দ, অপছন্দ ইত্যাদি সংক্রান্ত যে তথ্য, সেটাকে আমরা বলি বাজার তথ্য। ধরো গ নাম্বার বলা হচ্ছে যে বিক্রয়ত্ব সেবা বলতে কি বোঝো। বিক্রয়ত্ব সেবা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে বিক্রয়ত্ব সেবা মানে কি। বিক্রয়ত্ব সেবা কি? বিক্রয় পরবর্তীতে যে সেবাটি দেওয়া হয় সেটাকে বিক্রয়ত্ব সেবা বলা হয়। এটা প্রথমে সংজ্ঞান করবো, তারপর ব্যাখ্যা দিবা যে বিক্রয় সেবা বলতে কি বোঝা হয়। বিক্রয়ত্ব সেবার উদাহরণগুলো দিয়ে দিবে, ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি, সংশোধনমূলক যে ব্যবস্থাগুলো, এগুলোই হচ্ছে বিক্রয়ত্ব সেবা। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব সালমান ব্যবসায়িক কার্যক্রমে বিপণনের কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। আমরা যদি দেখি, জনাব সালমান সিলেট থেকে প্রচুর পরিমাণে কমলা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করেন। তিনি আকার আকৃতি বিবেচনায় কমলাকে বড়, ছোট, মাঝারি এই 3 ভাগে ভাগ করেন। এটা বলছে বিপণন কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। তাহলে প্রথম দেখো, সিলেট থেকে প্রচুর পরিমাণে কমলা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসছেন। তাহলে এই যে সিলেট থেকে ঢাকায় আনলো, এটা কোন ধরনের উপযোগ? এটা হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক স্থানের পণ্যটা, সিলেটের পণ্যটা ঢাকায় চলে গেল, তাহলে এটাকে আমরা বলি স্থানগত উপযোগ। এটা আমরা জ্ঞানমূলকে প্রথম দেব। তারপর অংশ স্থানগত উপযোগ মানে কি। স্থানগত উপযোগ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা সংজ্ঞান করব। স্থানগত উপযোগ কি? এক স্থানে উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে অন্য স্থানে হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, সেটাকে স্থানগত উপযোগ সৃষ্টি বলা হয়। স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে এই ধরনের বা স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপরের অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো যে উদ্দীপকে জনাব সালমান কি কি কাজ করতেছেন। এই যে সিলেট থেকে প্রচুর পরিমাণে কমলা সংগ্রহ করে কোথায় নিয়ে আসছেন? ঢাকায় নিয়ে আসছেন। এই যে এক স্থানের সিলেটে উৎপাদিত কমলাটা পরিবহন বা যানবাহনের মাধ্যমে কোথায় চলে গেল? ঢাকায় চলে গেল। তাহলে পরিবহন একটা অঞ্চলে উৎপাদিত পণ্যটা ঢাকায় যে অবস্থানরত যে গ্রাহকরা রয়েছে তাদের চাহিদা পূরণ করতেছে। অর্থাৎ এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায় সেটা স্থানান্তর হলো, আর এই স্থানান্তরটাকে বলি আমরা স্থানগত উপযোগ। আর এটা সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব এবং লাস্টে কনক্লুশন দেব যে সুতরাং উদ্দীপকের প্রাথমিক পর্যায়ে জনাব সালমান স্থানগত উপযোগ সৃষ্টি করছে। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত জনাব সালমান ব্যবসায় লাভবান হওয়ার আশাবাদের যৌক্তিকতা বিপণনের কাজের ধরন উল্লেখ করে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি দেখি, তিনি আকার আকৃতি বিবেচনায় কমলাকে বড়, ছোট এবং মাঝারি 3 ভাগে ভাগ করার পর বিক্রয় করেন। এর ফলে তিনি লাভবান হবেন বলে আশা করেন। এই যে তিনি কমলাকে বিভিন্নভাবে ভাগ করার পর লাভবান হবেন, এটা নিয়ে তিনি প্রত্যাশিত অথবা আশা করছেন। এই যে জিনিসটাকে, এটা আমরা কি বলতে পারি? এই যে বিভিন্ন ভাগে ভাগ করতেছেন, এটাকে আমরা বলতে পারি পর্যায়িতকরণ, বলতে পারি না? তাহলে আমরা যেখানেই ভাগ দেখব, যেখানেই বিভিন্ন শ্রেণীতে ভাগ করুক, বিভিন্ন ভাগে ভাগ করুক, এই ভাগের বিষয়টা আসবো, সেটাকে আমরা বলবো যে পর্যায়িতকরণ। তাহলে বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত জনাব সালমান ব্যবসায় লাভবান হওয়ার আশাবাদের যে বিপণনের কাজ, সেটা হচ্ছে পর্যায়িতকরণ। যে উদ্দীপকে জনাব সালমানের পণ্য পর্যায়িতকরণের মাধ্যমে ব্যবসায় লাভবান হওয়ার আশা করছেন, যা যৌক্তিক। এই বিষয়টা আমরা প্রথম অংশে নিব। তারপর পর্যায়িতকরণ কি, এই বিষয়টা সংজ্ঞায়ন করব। পর্যায়িতকরণ কি? পণ্যের নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাবে ভাগ করা। এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এই বিষয়টা তুমি নিয়ে আসবা 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে গিয়ে যে উদ্দীপকে তিনি যে আশাটা করতেছেন, তিনি যে সিলেট থেকে ঢাকায় কমলাটা আনলেন, তারপর এটার ওজন, গুণাগুণ, বড়, ছোট, মাঝারি সাইজে 3 ভাগে ভাগ করলেন। আর এই ভাগটাকে যে আমরা পর্যায়িতকরণ বলি, এই বিষয়টা আমরা উদ্দীপক থেকে নিয়ে আসবো কোথায়? 3 নম্বর অংশে। 4 নম্বর অংশে যে এই পর্যায়িতকরণের মাধ্যমে যে তিনি লাভবান হবেন বা সফল হবেন, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। জনাব সালমান কমলার পর্যায়িত করেছেন। এই ক্ষেত্রে কমলার আকার অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। পরবর্তীতে প্রতিটি শ্রেণীর কমলা আলাদা আলাদা মূল্যে নির্ধারণ করা হয়। এতে ক্রেতারা তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী কমলা কিনতে পারে। এর ফলে সব শ্রেণীর ক্রেতারা পণ্য কিনতে পারে। তাই ব্যবসায় বিক্রয় এবং মুনাফা কি হয়? বৃদ্ধি পায়।
এভাবে পর্যায়িতকরণের মাধ্যমে ব্যবসায় লাভবান হওয়া যায়। তারপর তুমি কি দিবা? কনক্লুশন দিবা। সুতরাং তাই বলা যায় যে জনাব সালমানের পণ্য পর্যায়িতকরণের মাধ্যমে লাভবান হওয়ার আশাটা যেটা করেছে সেটা যৌক্তিক বলে আমি মনে করি। তারপরে সৃজনশীলটা আমরা যদি দেখি, প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানে কি? প্রমিত, আমরা তো পর্যায়িতকরণ পড়লাম যে নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করা। এই যে নির্ধারিত মান, এই মানটাকে নির্ধারণ করাকে আমরা বলি প্রমিতকরণ। আচ্ছা, এবার যদি আমরা সংজ্ঞায়ন করি যে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, আকার আকৃতি, স্থায়িত্ব ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মানের সীমারেখা নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। তারপর হচ্ছে পরিবহনের স্থানগত উপযোগ সৃষ্টি করে, যা অলরেডি আমরা আলোচনা করেছিলাম। পরিবহনের সংজ্ঞা দিবা বা স্থানগত উপযোগ কাকে বলা হয় এটার সংজ্ঞা দিবা, যে পরিবহন যে ব্যবস্থার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করা হয় সেটাকে বলা হয় পরিবহন। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এক স্থানে উৎপাদিত পণ্য যখন অন্য স্থানে স্থানান্তর করা হয় এর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এটা তুমি ব্যাখ্যা করবা। প্রথমে পরিবহনের সংজ্ঞা দিবা, তারপর স্থানগত উপযোগ যে সৃষ্টি করে সেটা ব্যাখ্যা দিবা। তারপর গ নাম্বার প্রশ্ন বলছে যে উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলী সম্পাদন করছে। আমরা যদি প্রাথমিক দিকে দেখি, মধুমিতা ফুড লিমিটেড একটি বিখ্যাত ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি উন্নত মানের মিল্ক বিস্কুট উৎপাদন করতে চায়। এক্ষেত্রে সমগ্র দেশ থেকে প্রায় 3 লক্ষ সম্ভাব্য ভোক্তার কাছ থেকে মতামত গ্রহণ করেন এবং উক্ত ভোক্তাদের রুচি পছন্দ অনুযায়ী প্রস্তুতকৃত বিস্কুটের বাজার সৃষ্টির লক্ষ্যে টেলিভিশন চ্যানেলে প্রচার করেন। এই যে কাজটা তিনি যে প্রাথমিক পর্যায়ে কি কাজটা করলেন, উৎপাদন করতে চায়, এই জন্য দেশ থেকে 3 লক্ষ সম্ভাব্য ভোক্তার কাছ থেকে মতামত গ্রহণ করেন, তাদের রুচি অনুযায়ী পণ্য উৎপাদন করার চেষ্টা করেন। এই যে মতামত গ্রহণ করতেছেন এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বাজার তথ্য বলতে পারি, আবার ভোক্তা বিশ্লেষণও বলতে পারি, বাজার বিশ্লেষণও বলতে পারি। উৎপাদন পূর্ববর্তী বাজার বিশ্লেষণ কাজটি করেছেন। কি করেছেন? বাজার বিশ্লেষণ কাজটি করেছেন। বাজার বিশ্লেষণের আমরা 2 নম্বর অংশে বাজার বিশ্লেষণের সংজ্ঞায়ন করব। বাজার বিশ্লেষণ মানে কি? বাজার বিশ্লেষণ মানে হচ্ছে পণ্য উৎপাদন করার আগে সেই পণ্যের বাজার বিশ্লেষণ করা হয়। বাজার বিশ্লেষণ মানে হচ্ছে পণ্যটি পছন্দ হবে কি না, তাদের পছন্দ কেমন, পণ্যের মূল্য কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়া হয় বাজার বিশ্লেষণে। অর্থাৎ ক্রেতাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো আমরা বাজার গবেষণা বা বাজার বিশ্লেষণের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপর 3 নম্বর অংশে আমরা কি করব? আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে কি কি ঘটনা ঘটলো, এই যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মধুমিতা ফুড লিমিটেড যে কাজগুলো করলো এই কাজগুলো আমরা নিয়ে আসবো। তিনি কি কি কাজ করছেন? তিনি হচ্ছে এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে 3 লক্ষ ভোক্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করলেন, উক্ত ভোক্তাদের রুচি পছন্দ অনুযায়ী কি করলেন, প্রকৃত বিস্কুটের বাজার সৃষ্টি করার চেষ্টা করছেন। এই যে কাজগুলো এগুলো আমরা 3 নম্বর অংশে নিয়ে আসবো। এই যে মতামত সৃষ্টি, এই মতামত সৃষ্টির মাধ্যমে কি হয়, ভোক্তারা কোন পণ্যের প্রতি তাদের ঝোঁক রয়েছে, কোন পণ্য পছন্দ করে, কোন পণ্য চায়, এই বিষয়গুলো আমরা জেনে নিয়ে আসবো। সেটাকে আমরা বলি বাজার বিশ্লেষণ করা। তারপর এই কাজটাকে যে আমরা বাজার বিশ্লেষণ বলবো এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা দিব, যে ভোক্তাদের স্বাদ বা ধরনের বিস্কুট পছন্দ করে এবং তা জানতে পারবো। প্রতিষ্ঠানটি উৎপাদিত বিস্কুটের মূল্য সম্পর্কেও ভোক্তাদের মতামত জানতে পারবো। আর এইসব কাজের মাধ্যমে বাজার বিশ্লেষণের কার্যাবলীর সাথে সম্পর্কিত বলে আমরা বলতে পারি যে উদ্দীপকের যে কাজটি করছেন এটি বাজার বিশ্লেষণের সাথে সম্পর্কিত বা কাজটি সম্পাদন করছেন। তারপরে সৃজনশীলটা যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে তুমি কি মনে করো উদ্দীপকের উল্লেখিত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের যথাযথ মাধ্যম ব্যবহারের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে? আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা যদি দেখি, এর ফলে টেলিভিশন চ্যানেলে প্রচার করেন। এই যে বিজ্ঞাপনের কাজটি করলেন তিনি, উক্ত গ্রাহকদের রুচি পছন্দ অনুযায়ী প্রকৃত বিস্কুট বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন টেলিভিশনে তথ্য প্রচার করেন। এর ফলে অল্প দিনের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এই যে কাজটা করলেন, এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে, এটা যথার্থতা আমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে উক্তিটির সাথে কি বলবো আমরা? উক্তিটির সাথে আমরা একমত পোষণ করব যে উদ্দীপক উল্লেখিত প্রতিষ্ঠানটি যথাযথ মাধ্যম টেলিভিশন ব্যবহারের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি, বা আমি একমত পোষণ করছি, অথবা উক্তিটি যথার্থ দিয়ে আমি শুরু করব। তারপর যে টেলিভিশন বিজ্ঞাপন কাকে বলা হয় সেই বিষয়টা আমরা পরিচয় করিয়ে দেব 2 নম্বর অংশে বা সংজ্ঞায়ন করব। টেলিভিশন বর্তমানে বহুল প্রচলিত একটি বিজ্ঞাপন মাধ্যম। এর মাধ্যমে বিভিন্ন ছবি, ভাষা, রং এবং শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন উপস্থাপন করা হয়। তারপর এছাড়া এর মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পণ্য সম্পর্কিত তথ্যে পৌঁছে যায়। এই যে সম্পর্কিত ধারণাটা, টেলিভিশন তথ্য সম্পর্কিত ধারণাটা, অর্থাৎ বিজ্ঞাপনের যে মাধ্যম, বিজ্ঞাপনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে টেলিভিশন, এই সম্পর্কে আমরা ধারণা দেব 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে যে তিনি কাজগুলো করলেন এই কাজগুলো নিয়ে আসবো। এবার 4 নম্বর অংশে যে বিজ্ঞাপনের মাধ্যমে তিনি সফল হলেন এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। যে প্রতিষ্ঠানটি টেলিভিশন চ্যানেলে বিস্কুটের বিজ্ঞাপন দেয়। টেলিভিশনের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন খুব সহজ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। এছাড়া সব শ্রেণীর
শ্রেণী এবং পেশার মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেখতে এবং শুনতে পারে, ফলে পণ্য সম্পর্কিত তথ্য অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, এতে পণ্যের চাহিদা বেড়ে যায় এবং ফলে কি হয়, পণ্যের বিক্রয় এবং মুনাফা বাড়ে, আর এভাবে প্রতিষ্ঠানটি বিক্রয় লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তারপর তুমি কি করবা, সংজ্ঞায়ন করবা অথবা যে কনক্লুশনটা দিবা যে সুতরাং বলা যায় অথবা তাই বলা যায় যে বিজ্ঞাপনের যথাযথ মাধ্যম টেলিভিশন ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি বা আমি উক্তিটির সাথে একমত পোষণ করছি। তারপরের সৃজনশীল বলা হচ্ছে গুদামজাতকরণ কাকে বলা হয়। গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ মানে হচ্ছে একসময় উৎপাদিত পণ্য অন্য সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণমূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় গুদামজাতকরণ। অর্থাৎ পণ্য উৎপাদন এবং বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা সেটাকে গুদামজাতকরণ বলা হয়। তারপরের প্রশ্ন বলা হচ্ছে পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সহায়তা করে। পরিবহন গুদামজাতকরণের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে, ব্যাখ্যা করো। এখন আমরা কি করব, এই ব্যাখ্যা করার আগে আমরা বলবো পরিবহন সম্পর্কে সংজ্ঞায়ন করব বা পরিবহন কাকে বলে সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। যে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা আনা নেওয়াকে পরিবহন বলা হয়। বিপণনে পরিবহন কাজে অনেক লোক নিয়োজিত থাকে। তাছাড়া পরিবহন সামগ্রিকভাবে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে প্রাণচঞ্চল সৃষ্টি করে, ফলে নতুন নতুন শিল্প এবং কারখানা গড়ে ওঠে, এতে প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়, এতে করে বেকার সমস্যার সমাধান হয়। তাহলে পরিবহনের মাধ্যমে কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা এটা তো বইয়ের ভাষায় বললাম, আমরাও তো নিজের ভাষায় আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। যে পরিবহনের কাজগুলো সম্পাদন করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো লোকের বা জনবলের প্রয়োজন হয়, আর এই জনবলের প্রয়োজন পূরণ করে থাকে বেকার সংখ্যক লোকের মাধ্যমে। আর এই যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এই কাজটা করে থাকে কে? এটা হচ্ছে পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য কাজের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, পাশাপাশি পরিবহনের মাধ্যমে কি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে। বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে উদ্দীপকে যদি আমরা দেখি, বর্ষা ইলেকট্রনিক্স লিমিটেড জাপান থেকে উন্নত জাতের ওয়াশিং মেশিন আমদানি করে। উক্ত পণ্য বিক্রয়ের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করে। এই যে প্রথম কাজটা, প্রাথমিক পর্যায়ের কাজটা, এটা হচ্ছে বিভিন্ন চ্যানেল কি করছে, তথ্য প্রচার করছে, আর এই কাজটাকে আমরা বলে থাকি কি, বিজ্ঞাপন কাজটি করছে। বিপণনের অন্যতম হচ্ছে বিজ্ঞাপন কাজের কথা বলা হয়েছে। তাহলে উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি করছে ভাইয়া? উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের বিজ্ঞাপন কাজটি করছে। তারপরে আমরা এটা প্রথম অংশ তো দিবই, দ্বিতীয় অংশে আমরা কি করব, বিজ্ঞাপন কাকে বলে এটার আমরা সংজ্ঞায়ন করব। বিজ্ঞাপন কাকে বলে? অর্থ প্রদত্ত মাধ্যমে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক কোনো পণ্য বা সেবার সংক্ষিপ্ত উপস্থাপনাকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে কি ধরনের উপযোগিতা সৃষ্টি হয়? বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত বা প্রচারগত উপযোগ সৃষ্টি হয়। তারপরের অংশে আমরা নিয়ে আসবো যে উদ্দীপকে যে যে কাজগুলো ঘটতেছে প্রাথমিক পর্যায়ে, এই কাজগুলো আমরা নিয়ে আসবো। বর্ষা ইলেকট্রনিক্স কি করতেছে, জাপান থেকে উন্নত মানের ওয়াশিং মেশিন আমদানি করছে, প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে কি করছে, তথ্য প্রচার করছে। এই যে তথ্য প্রচার সংক্রান্ত কাজকে আমরা বলি কি, বিজ্ঞাপন। বিজ্ঞাপন হতে হলে তিনটি জিনিসের প্রয়োজন হয় না? কি কি প্রয়োজন হয়? একটা হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা লাগবে। এই যে নির্দিষ্ট উদ্যোক্তা, তারাকে এই যে পত্রিকা অথবা টেলিভিশন তারা হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা। অর্থ প্রদত্ত মাধ্যমে বিজ্ঞাপন দিতে হলে কি অবশ্যই অর্থ দিতে হয়। যারা বিজ্ঞাপন দিবে, এই যে দেখতেছো যে কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতেছে টিভিতে অথবা পত্রিকায়, এই যে বিজ্ঞাপন দেওয়ার জন্য টিভি চ্যানেলকে অথবা যে পত্রিকার মালিক বা পত্রিকা কোম্পানিকে তাদেরকে দিতে হয়, টাকা দিতে হয়। টাকা ছাড়া কিন্তু কোনো কিছু বিজ্ঞাপন দেওয়া হয় না। এই কি করতে হয়, অর্থ প্রচার করতে হলে অবশ্যই কি দেওয়া হয়, বিজ্ঞাপন দিতে হয়। তারপর হচ্ছে এই যে বিজ্ঞাপনটা দিল, এটা কিন্তু একেবারে ডিটেইলস দেওয়া থাকে না, এটা সংক্ষিপ্ত দেওয়া থাকে যে এটা করলে কি হবে না হবে, এটা কেন গুরুত্বপূর্ণ, এই যে সংক্ষিপ্ত তথ্যগুলো দেওয়া থাকে। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞাপন হতে হলে কি হতে হবে, নির্দিষ্ট উদ্যোক্তা লাগবে, অর্থ প্রদত্ত মাধ্যম হতে হবে এবং পণ্য বা সেবার সংক্ষিপ্ত উপস্থাপনা হতে হবে, সেটাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি। আর যেহেতু পত্রপত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে উদ্দীপকের কোম্পানিটি কি করছে, তথ্যটা তুলে ধরতেছে, সেটাকে আমরা বলি বিজ্ঞাপন কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপর আমরা দেব, তাই বলা যায় যে উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি করছে, বিজ্ঞাপনের কাজটি সম্পাদন করছে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি যে বর্ষা ইলেকট্রনিক্স লিমিটেডের সাফল্যের কারণ, বিপণন কার্যাবলীর ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। বর্ষা ইলেকট্রনিক্স কি কাজ করছে আমরা যদি দেখি, প্রাথমিক পর্যায়ে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি, তাই কর্তৃপক্ষ বাজার গবেষণা করে পণ্যটি
প্রতিটি পণ্যের জন্য 1 বছরের রিপ্লেসমেন্টের সুবিধা এবং 10 বছরের ওয়ারেন্টি প্রদান করছে। এই যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটি কোন কাজের সাথে সম্পর্কিত? রিপ্লেসমেন্ট এন্ড ওয়ারেন্টি এটি হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবার সাথে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপক ইলেকট্রনিক্স লিমিটেড সাফল্যের কারণ হচ্ছে বিক্রয়োত্তর সেবা কার্যক্রম গ্রহণ করা। বিক্রয়োত্তর সেবা বিপণন কার্যাবলী বিক্রয়োত্তর সেবা প্রদানই বর্ষা ইলেকট্রনিক্স এর সাফল্যের কারণ। তারপর আমরা 2 নম্বর অংশে কি দেব? বিক্রয়োত্তর সেবা বলতে কি বুঝি, এই বিক্রয়োত্তর সেবা সম্পর্কে আমরা সংজ্ঞা দেব। বিক্রয়োত্তর সেবা কি? পণ্য বা সেবা বিক্রয়ের পর যে সেবা দেওয়া হয় সেটাকে আমরা বলি বিক্রয়োত্তর সেবা। এই ধরনের কাজের মূল উদ্দেশ্য কি? ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি করা। বিক্রয়োত্তর সেবার কয়েকটা উদাহরণ দেব, যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি, তারপর হোম ডেলিভারি, সার্ভিসিং অথবা সংশোধনমূলক যে ব্যবস্থাগুলো, এগুলোই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। তারপরের অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, যে উদ্দীপকে যে কাজগুলো করতেছে এই কাজগুলো আমরা 3 নম্বর অংশে নিয়ে আসবো। 4 নম্বর অংশে যে এই যে বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে যে তিনি সফল হলেন এই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো, যে উদ্দীপক প্রতিষ্ঠানটি রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি সুবিধা প্রদান করে, এর মাধ্যমে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে কেনা 1 বছরের মধ্যে নষ্ট হলে ক্রেতারা ওই প্রতিষ্ঠান থেকে নতুন পণ্য পাবে। অর্থাৎ ক্রেতাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় যে এই পণ্যটি যদি তুমি ক্রয় করো তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পণ্যটি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিনামূল্যে সংশোধন বা কি করা হয়, রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে। এতে করে কি হবে, যারা পণ্যটা ক্রয় করবে ক্রেতারা ভাবে যে যেহেতু আমি এই পণ্যটা কিনলে আমি একটা ভরসার জায়গা পাইলাম যে এই পণ্যটা যদি 1 বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিনামূল্যে মেরামতের সুযোগ রয়েছে। তাহলে ক্রেতাদের প্রতি আস্থার সৃষ্টি হয়, পণ্যের প্রতি আস্থার সৃষ্টি হয়, এতে করে ক্রেতারা পণ্যটা ক্রয় করে। এর ফলে কি হয়, বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়, প্রতিযোগিতা টিকে থাকা যায়। প্রতিযোগিতা টিকে থাকলে ব্যবসার সফলতা নিশ্চিত হয়, মুনাফা বৃদ্ধি পায়, সবকিছু হয়। তাহলে আমরা বলতে পারি যে এতে প্রতিষ্ঠানটি বিক্রয় এবং মুনাফা বেড়ে যায়। এভাবে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য বা সাফল্য অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, তারপর কনক্লুশন দিবা, তাই বলা যায় যে বিক্রয়োত্তর সেবা প্রদানই বর্ষা ইলেকট্রনিক্সের সাফল্যের মূল কারণ। তারপর সৃজনশীলটা আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে বিপণন ঝুঁকি কাকে বলা হয়। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে বিপণন ঝুঁকি কাকে বলা হয়। ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে আমরা বলি বিপণন ঝুঁকি। তারপরে প্রশ্নে বলা হচ্ছে পণ্যের মোড়ক পণ্য সম্পর্কে তথ্য প্রদান করে। তাহলে আমরা কি দেবো, এটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে পণ্য মোড়ক কাকে বলে। মোড়ক মানে হচ্ছে আবরণ বা বহির আবরণকে আমরা মোড়ক বলি। তারপর মোড়কে পণ্য সম্পর্কে তথ্য দেওয়া হয়। তাহলে কিভাবে দেওয়া হয়? মোড়কের মাধ্যমে শুধুমাত্র পণ্যের গুণগত মান বা পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা হয় না, পণ্যের মধ্যে যে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, পণ্যের যে উপকরণাদি, ব্যবহার বিধি ইত্যাদি অনেক কিছু লেখা থাকে। এর মাধ্যমে ক্রেতা সাধারণ পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারে। এতে করে কি হয়, পণ্য ক্রয়ে উৎসাহিত হয়। তাহলে পণ্যের মোড়ক পণ্য সম্পর্কে কি করে, তথ্য প্রদান করে, বিষয়গুলো লিখবা। ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে রুমা ফ্যাশন হাউস আমদানির পর প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করছে। আমরা যদি দেখি, ঢাকার মৌচাক মার্কেটে অবস্থিত রুমা ফ্যাশন হাউস আকর্ষণীয় ডিজাইনের পোশাক আমদানি করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে আমদানিত পণ্যের মান, গুণ, আকারের ভিত্তিতে আলাদাভাবে এই যে ভাগ করে এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি পর্যায়িতকরণ। তাহলে রুমা ফ্যাশন আমদানির পর প্রথম পর্যায়ে কোন কাজটি করছে? আমদানির পর প্রথম পর্যায়ে পর্যায়িতকরণের কাজটি করছে। তারপর 2 নম্বর অংশে আমরা পর্যায়িতকরণের সংজ্ঞায়ন দিব। 3 নম্বর অংশে রুমার যে কাজটা, সেই কাজটা যে পর্যায়িতকরণ সেটা আমরা আলোচনা করব। দেখছো, এই যে বিপণনের যে কাজগুলো রয়েছে, ক্রয় বলো, বিক্রয় বলো, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মুরগীকরণ, তারপরে যে বিক্রয়োত্তর সেবা এবং অর্থনীতি, এই যে বিষয়গুলো এটি কিন্তু বারবার আসতেছে। তাহলে বুঝো যে কোত্থেকে প্রশ্নগুলো হয়। এই যে বিষয়গুলো তুমি বইয়ের যে পেছনের যে জ্ঞানমূলকগুলো আছে, অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, এগুলো যদি একটু পড়ে নাও তাহলে কিন্তু একেবারে 100% প্রশ্ন কমন পাবা। অনেক ছেলেরা বলে যে পড়ে যাই কি পড়ি, প্রশ্ন তো কমন আসে না। আসলে একটু টেকনিক্যালি পড়ো, যে কয়েকটা সৃজনশীল পড়লে কিন্তু বোঝা যায় যে প্রশ্ন কোত্থেকে বারবার আসতেছে। এই যে বারবার প্রশ্নগুলো যে থেকে আসে তুমি ওইগুলো পড়ো, ইজিলি যে প্রশ্ন কমন পেয়ে যাও। তাহলে আমরা যদি দেখি, প্রথম অংশে আমরা প্রশ্নটার যেটা জানতে চাইছে এটা কোন ধরনের কাজটা, এই কাজটা লিখবো। তারপর হচ্ছে এটার সংজ্ঞায়ন দেব যে পর্যায়িতকরণ। তারপর হচ্ছে আমরা কি করব, উদ্দীপকটা নিয়ে আসবো এবং উদ্দীপকের কাজ দিয়ে যে পর্যায়িতকরণ, এই জিনিসটা আমরা দেখাবো কিভাবে। উদ্দীপকে আমরা জানি যে পর্যায়িতকরণ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এখানেও উদ্দীপকে দেখলাম যে মান অনুযায়ী নিম্ন, মধ্য, উন্নত মানের শ্রেণীতে ভাগ করা হয়েছে। আবার আকার অনুযায়ী ছোট, বড়, মাঝারি প্রভৃতিতে ভাগ করা হয়েছে। এটাকে আমরা বলতে পারি পর্যায়িতকরণের অংশ। তারপর কনক্লুশন দিবা। সুতরাং তাই বলা যায় যে রুমা ফ্যাশন হাউস আমদানির পর প্রথম পর্যায়ে যে কাজটি করছেন তা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি,
সেখানে বলা হচ্ছে যে রুমা ফ্যাশন হাউজের প্রথম পর্যায়ে সম্পাদিত কার্যক্রম ছাড়া পরবর্তী পর্যায়ে কার্যক্রম সম্ভব নয়। তিনি প্রথম পর্যায়ে কি করতেছেন, পরবর্তী পর্যায়ে পণ্যগুলো বিভিন্ন দামে বিক্রি করতেছেন, পরবর্তী কাজে সম্ভব নয়। এতে করে ক্রেতারা কাঙ্ক্ষিত দামে তাদের পণ্যের প্রতি সহজে কিনতে পারে বলে সুনাম দিন দিন বাড়ছে। এই যে বলছি যে রুমা ফ্যাশন হাউসের প্রথম পর্যায়ের সম্পাদিত কার্যক্রম ছাড়া পরবর্তী পর্যায়ের কার্যক্রম সম্পাদন সম্ভব নয়, অর্থাৎ পরবর্তীতে তিনি কি কাজ করছেন, এই যে পরবর্তীতে তিনি বিভিন্ন দামে বিক্রি করতেছেন, পূর্ববর্তী কাজটা কি ছিল, পর্যায়িতকরণ। তাহলে আমরা কি দেব, উক্তির সাথে আমি একমত পোষণ করছি। তাহলে দেখব প্রথম পর্যায়ের কাজ পর্যায়িতকরণ ছাড়া পরবর্তী পর্যায়ের কাজ মূল্য নির্ধারণ সম্ভব নয়, এই বিষয়ে আমি একমত পোষণ করছি। তাহলে আমরা পর্যায়িতকরণ এবং মূল্য নির্ধারণ বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা 2 নম্বর পয়েন্টে ব্যাখ্যা করব, যে মূল্য নির্ধারণ হলো পণ্য বা সেবার দাম নির্দিষ্ট করা, এটি পর্যায়িতকরণের পর করা হয়। তারপরের অংশে আমরা কি করব, এই যে 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। তিনি যে কাজগুলো করতেছেন, তিনি যে প্রথমে পর্যায়িতকরণ করতেছেন, অর্থাৎ বিভিন্ন মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতেছেন, এটা হচ্ছে পর্যায়িতকরণ। তারপর যে পর্যায়িতকরণে যে মানটা আসলো, বিভিন্ন ভাগে ভাগটা আসলো, এটার উপর ভিত্তি করে তিনি পণ্যের বিভিন্ন মূল্য নির্ধারণ করতেছেন, এই কাজটা আমরা নিয়ে আসবো। 4 নাম্বার অংশে গিয়ে আমরা আনবো হচ্ছে পর্যায়িতকরণ ছাড়া যে মূল্য নির্ধারণ জটিল, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো। পর্যায়িতকরণের পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগ করা হয়, এরপর পণ্যের দাম ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। আকর্ষণীয় এবং উন্নত মানের পণ্যের জন্য বেশি মূল্য নির্ধারণ করা হয়, আর তুলনামূলক কম আকর্ষণীয় বা কম মানের পণ্যের জন্য কম মূল্য নির্ধারণ করা হয়। এই যে আমরা বুঝলাম যে এটা আকর্ষণীয়, এটা বেশি মানের, এটা কম মানের, এটা আমরা কিভাবে বুঝলাম, এটা আমরা পর্যায়িতকরণের বুঝলাম। পর্যায়িতকরণের দেখবা যে দোকানে যে পণ্যগুলো একটু ভালো, একটু দেখতে সুন্দর, এই পণ্যগুলোর দাম কিন্তু বেশি থাকে। আবার যদি দেখো অন্য পণ্যগুলো একটু দেখতে মানে কুৎসিত, একটু অনুন্নত মানের, নিম্নমানের, এই দামগুলো কিন্তু তুলনামূলক কম থাকে। এই যে বেশি দাম কম দাম, এটা আগে আমরা কিভাবে নির্ধারণ করলাম, ভালোগুলোকে আমরা আলাদা করলাম, তুলনামূলক খারাপগুলোকে আমরা আলাদা করলাম। এই যে আলাদা করা, এটাকে তো আমরা পর্যায়িতকরণ বলি। এরপরে আমরা আলাদাগুলোকে কম দামে রাখি, আবার যেটি ভালো এগুলোকে আমরা বেশি দামে বিক্রি করি। এই যে দাম মূল্যায়ন কিভাবে করলাম, পর্যায়িতকরণের মাধ্যমে করলাম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে পর্যায়িতকরণের পণ্যের সঠিক মূল্য নির্ধারণে সাহায্য করে। এর ফলে ক্রেতারা চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী পণ্য পেয়ে খুশি হয়, আর প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। তাই বলা যায়, তারপর কনক্লুশন দিবা, তাই বলা যায় বা সুতরাং বলা যায় যে পর্যায়িতকরণ ছাড়া পণ্যের মূল্য নির্ধারণ প্রায় অসম্ভব বা জটিল, যেটি লিখো। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে পরিবহন কাকে বলা হয়। পরিবহন কি আমরা অলরেডি আলোচনা করেছি। পরিবহন হচ্ছে যে ব্যবস্থার মাধ্যমে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়, সেই ব্যবস্থাকে বলি পরিবহন। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগিতা সৃষ্টি করে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপর গুদামজাতকরণের সংজ্ঞা দিবা, তারপর সময়গত উপযোগ কাকে বলা হয়, এই বিষয়গুলো সংজ্ঞান করবা। তারপর ঘ নম্বর বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথম দিকে মিসেস রমা চাকমা কোন ধরনের বিপণন কাজ সম্পাদন করেছেন ব্যাখ্যা করো। কি ধরনের কাজ করছে আমরা যদি একটু দেখি, মিসেস রমা চাকমা রাঙ্গামাটি শহরে একটি হস্তশিল্প পণ্যের শোরুম পরিচালনা করেন। তিনি স্থানীয় এলাকা থেকে বাঁশ এবং বেতের তৈরি পণ্য, নকশিকাঁথা, খেলনা, পুতুল প্রভৃতি সংগ্রহ করে ছোট বড় মাঝারি সাইজে ভাগ করেন। এই যে ভাগের কথা আসলো, এই ভাগের কথা আসলে আমরা সেটাকে বলবো কি, সেটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। তাহলে তিনি প্রথম পর্যায়ে কোন কাজটি করেন, তিনি প্রথম পর্যায়ে পর্যায়িতকরণের কাজটি করে থাকেন। তাহলে আমরা লিখবো প্রথমে এই যে পর্যায়িতকরণের কাজটি করে থাকেন। তাহলে আমরা যদি একটু আগে আর একটু জিনিস খেয়াল করি, সেখানে হচ্ছে তিনি বিভিন্ন এলাকাতে বাঁশ তৈরি পণ্য, নকশিকাঁথা ইত্যাদি সংগ্রহ করেন। এই সংগ্রহ করেন তো মানে ক্রয় করেন, তাহলে আমরা ক্রয়ও যদি লিখি সেটাই হবে, পর্যায়িতকরণ করলেও সেটাই হবে। এই দুইটা আমরা বিষয় লিখতে পারি। তবে পর্যায়িতকরণ কিন্তু তোমাকে অবশ্যই বেশি মার্কস নিতে সহযোগিতা করবে, কারণ এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, হাইলাইট করতেছে হচ্ছে পর্যায়িতকরণে। তাহলে তুমি ক্রয় এবং পর্যায়িতকরণ উভয় লিখতে পারো, শুধু পর্যায়িতকরণ দিলেও রাইট, কোনো ভুল নেই। তাহলে তুমি লিখবা যে পর্যায়িতকরণ এবং ক্রয় এবং পর্যায়িতকরণের কাজগুলো করতেছেন। তারপর তুমি ক্রয় এবং পর্যায়িতকরণ কাকে বলা হয় সেই বিষয়গুলো সংজ্ঞায়ন করবা। 2 নম্বর অংশে ক্রয়ের কাকে বলে, পর্যায়িতকরণ কাকে বলে সেই বিষয়গুলো সংজ্ঞায়ন করবা। 3 নম্বর অংশে উদ্দীপকটা নিয়ে আসবা, যে উদ্দীপকে মিসেস রমা চাকমা যে কাজগুলো করতেছেন, এই এখান থেকে মিসেস রমা চাকমা থেকে শুরু করে তিনি সাজিয়ে রাখেন, বিভিন্ন ভাগে ভাগ করে সাজিয়ে রাখেন, এই বিষয়টা তুমি নিয়ে আসবা। তারপর এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমরা ক্রয় বললাম এবং পর্যায়িতকরণ দুইটা বললাম, এই বিষয়গুলো তুমি ব্যাখ্যা করবা। কেন, কিভাবে যে বিভিন্ন বাঁশ এবং বেতের তৈরি পণ্য, নকশিকাঁথা, খেলনা, পুতুল ইত্যাদি সংগ্রহ করেন। সংগ্রহ করার মাধ্যমে কি হয়, পণ্যের মালিকানা হস্তান্তর করা হয়, অর্থাৎ মালিকানা তিনি গ্রহণ করলেন। কোনো পণ্যের যখন মালিকানা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলি ক্রয়।
আর যে তিনি বিভিন্ন ভাগে সাজিয়ে বড় মাঝারি ছোট বিভিন্ন আকারে সাজিয়ে রাখলেন এটাকে বলে হয় পর্যায়িতকরণ। তাহলে বলতে পারি যে উদ্দীপকের প্রথম পর্যায়ে মিসেস চাকমা বিপণনের ক্রয় এবং পর্যায়িতকরণের কাজগুলো সম্পাদন করছেন। তারপর গ নম্বর প্রশ্ন হচ্ছে মিসেস রমা চাকমা প্রচার তথ্য ব্যবসায় সফলতা অর্জনে সহায়ক হবে, উক্তিটির সাথে একমত মতামত দাও। তাহলে আমরা কি দেবো যে একটু যদি দেখি বর্তমানে তিনি এইসব পণ্য বিদেশি রপ্তানি করার কথা ভাবছেন, তাই আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বিজ্ঞাপন দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তাহলে এটা যে করব বিজ্ঞাপনটা কি তার ব্যবসায় সফলতা অর্জনে সহায়ক হবে কি না আমার মতামত জানতে চাইছে, তাহলে দেব আমি মতামত সহায়ক হবে, সফলতা অর্জনে সহায়ক কি সহায়ক হবে। তাহলে মিসেস রমা চাকমা বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য প্রচার ব্যবসায় সফলতা অর্জনে সহায়ক হবে। তারপর বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের সংজ্ঞাটা আমরা দিব। এই যে বিজ্ঞাপনের কথাটা বললাম এই বিজ্ঞাপনের কথাটা আমরা ব্যাখ্যা করব যে বিজ্ঞাপন মানে কি। তারপর গ নাম্বার 3 নাম্বার পয়েন্টে গিয়ে আমরা কি করব, উদ্দীপকটা নিয়ে আসবো তিনি কি কি চিন্তা করতেছেন তিনি সফল হওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে যে পণ্য বিক্রির যে প্রচারমূলক কার্যক্রমগুলো প্রয়োগের চিন্তা ভাবনা করছেন এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো 3 নাম্বার অংশে। 4 নাম্বার অংশে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে যে সফল হওয়া যায় এই বিষয়গুলো আমরা লিখব। যেমন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কিত সব তথ্য গুরুত্বপূর্ণ আকর্ষণীয়ভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়। আর আন্তর্জাতিক বাজারে পণ্যের তথ্য প্রচারের সর্বোত্তম উপায় হলো বিজ্ঞাপন। এর মাধ্যমে অসংখ্য মানুষ পণ্য সম্পর্কে জানতে পারে, এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের পরিচিতি এবং সুনাম বাড়ে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা এবং বিক্রয় বাড়ে, ক্রেতারা তার পণ্য কিনতে আগ্রহী হয়। এর ফলে কি হয়, মিসেস রমা চাকমা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। তারপর লিখবা সুতরাং অথবা কনক্লুশন দিবা যে তাই বলা যায় যে উদ্দীপকের মিসেস রমা চাকমার বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য প্রচার ব্যবসায় সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি বা উক্তির সাথে আমি একমত। তারপরের প্রশ্নে বলা হচ্ছে যে বাজার কাকে বলে। বাজার কাকে বলে, কোনো পণ্য বা সেবার বর্তমানে এবং সম্ভাব্য ক্রেতা সমষ্টিকে বাজার বলা হয়। পণ্যের মোড়কীকরণ কেন প্রয়োজন, মোড়কীকরণ মানে কি, মোড়ক কাকে বলা হয়, মোড়ক মানে কি পণ্যের বহিরাবরণকে আমরা মোড়ক বলা হয়। তারপর কেন প্রয়োজন, পণ্যকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করতে গুণগত মান রক্ষা করতে কি করা হয়, মোড়কীকরণ করা হয়। পণ্যের গুণগত মান রক্ষা এবং ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মোড়কীকরণ প্রয়োজন। মোড়ককৃত পণ্য সহজে গুদামে হিমাগারে এবং যে কোনো স্থানে সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে বাহ্যিক ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করা যায়, ফলে ক্রেতারা অক্ষত এবং পুরোপুরি উপযোগ সম্পূর্ণ অবস্থায় পণ্য কিনতে এবং ভোগ করতে পারে। তাই কি করা হয়, মোড়কীকরণ প্রয়োজন। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে আজিজ বিপণনের কোন কাজ সম্পাদন করছে ব্যাখ্যা করো। আমরা যদি দেখি আজিজ কি করতেছে, পর্তুগালের আজিজ একজন সফল চিংড়ি ব্যবসায়ী। তিনি চিংড়িকে মানের ভিত্তিতে এ বি সি এবং সি গ্রেডে ভাগ করতেছে। এই যে ভাগ করতেছে সেটাই হচ্ছে আমাদের পর্যায়িতকরণ। তাহলে আমরা বলতে পারি যে আজিজ বিপণন কোন কাজটি করছে, পর্যায়িতকরণ করছে। তাহলে আমরা প্রথমে লিখবো আজিজ পর্যায়িতকরণ করছে, তারপর পর্যায়িতকরণের সংজ্ঞা করব, তারপর হচ্ছে উদ্দীপকটা নিয়ে আসবো এবং উদ্দীপকের যে এ বি এবং সি গ্রেডে ভাগ করাটাই যে পর্যায়িতকরণ এটা আমরা রিলেট করব। তারপর হচ্ছে কনক্লুশন দেব যে সুতরাং বলতে পারি যে আজিজ বিপণনের পর্যায়িতকরণের কাজগুলো করছে, এইভাবে আমরা ব্যাখ্যা করব। তারপর গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তুমি কি মনে করো অন্যান্য চিংড়ি ব্যবসায়ীদের উদ্যোগ বৈদেশিক মুদ্রা অর্জনে ত্বরান্বিত করবে? হ্যাঁ, আমরা যদি দেখি এ গ্রেডের চিংড়ি বিদেশি রপ্তানি করেন, বি এবং সি গ্রেডের চিংড়িগুলো দেশের অভ্যন্তরে বিক্রি করেন। আজিজের পদ্ধতিটি এলাকার আরও কয়েকজন চিংড়ি ব্যবসায়ী পছন্দ হওয়ায় তারাও আজিজের পদ্ধতি অবলম্বনে উদ্যোগী হন। এই যে উদ্যোগী হইলেন, ব্যবসাটা তারাও করবেন, এর ফলে কি চিংড়ি ব্যবসায়ীদের এই উদ্যোগ বৈদেশিক মুদ্রা অর্জনে ত্বরান্বিত করবেন? উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ করো। হ্যাঁ, উক্তিটিতে তুমি একমত বা উক্তিটি যথার্থ এভাবে শুরু করবা। তাহলে লাগবে পর্যায়িতকরণের মাধ্যমে যে চিংড়ি ব্যবসায়ীদের বিদেশি রপ্তানি করার উদ্যোগটি বৈদেশিক মুদ্রা অর্জনকে ত্বরান্বিত করবে বলে আমি একমত পোষণ করছি। তারপরে এই পর্যায়িতকরণের সংজ্ঞা দিবা। পর্যায়িতকরণের মাধ্যমে কি হয়, পর্যায়িতকরণের মাধ্যমে একটি পণ্যকে নির্ধারিত মান অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা হয়। এই যে ভালো মানের পণ্যটা কি করবে, বিদেশি রপ্তানি করবে। বিদেশি রপ্তানি করলে কি হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। এতে কি হয়, দেশের অর্থনীতিতে অবদান রাখা যায়, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এই কাজটা যদি একজন করছে, তখন যদি আরো 10 জন করে তাহলে কি হয়, 10 গুণ পরিমাণ বেশি বিদেশে রপ্তানি করা যাবে। বিদেশে যদি 10 গুণ বেশি চিংড়ি রপ্তানি করা যায় তাহলে 10 গুণ বেশি কি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তাহলে কি হয়, আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের চিংড়ি অনেক চাহিদা থাকবে।
তাহলে আমরা কি করব, প্রথম অংশে তো আমরা যে আমাদের ধারণাটা যে উক্তিটির সাথে আমি একমত নই এই বিষয়টা আমরা প্রথমে দিব। দ্বিতীয় অংশে তো আমরা পর্যায়িতকরণের ধারণা দিয়ে এর মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এই বিষয়টা আমরা লিখব। 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসব। 4 নম্বর অংশে যে এটার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তাদের এই উদ্যোগটিতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। যে সাধারণত আমাদের দেশে প্রচুর চিংড়ি হয়, আন্তর্জাতিক বাজারে আমাদের দেশে চিংড়ি চাহিদা রয়েছে। এই পর্যায়িতকরণের মাধ্যমে উন্নত মানের যে চিংড়িগুলো সেগুলো বিদেশে রপ্তানি করলে বৈদেশিক চিংড়ির চাহিদা বাড়বে, বিদেশে ক্রেতারা উন্নত মানের চিংড়ি ভোগ করতে পেরে খুশি হবে, এতে দেশের চিংড়ি চাষ এবং রপ্তানি বাড়বে, ফলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। তারপর কনক্লুশন দেবা, সুতরাং বলা যায় যে উদ্দীপকের চিংড়ি রপ্তানির উদ্যোগটি বৈদেশিক মুদ্রা অর্জনের প্রক্রিয়াকে গতিশীল করবে বলে আমি মনে করি। তারপরের সৃজনশীলটা আমরা যদি দেখি, বলা হচ্ছে যে শপিং পণ্য কাকে বলা হয়? যে পণ্য ক্রয় করতে গিয়ে বেশি সময় ব্যবহার করে, পণ্যের গুণাগুণ, স্থায়িত্বতা, সময় এবং বিভিন্ন দোকান যাচাই বাছাই করার মাধ্যমে পণ্য ক্রয় করা হয়, সেটাকে আমরা শপিং পণ্য বলে থাকি। যেমন যেসব পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে ঘুরে মূল্য, মান, ডিজাইন, সাইজ প্রভৃতি তুলনা করে সেগুলো কেনে, সেগুলোকে আমরা বলি শপিং পণ্য। তারপর বলা হচ্ছে যে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এক নয়। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এক নয়, ব্যাখ্যা করো। প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ, সাইজ ইত্যাদি অনুযায়ী পণ্যের মানের সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। আর পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় পর্যায়িতকরণ বলা হয়। তাহলে এই যে প্রমিতকরণ, সেখানে শুধু মানের সীমা নির্ধারণ করা হয়, আর পর্যায়িতকরণে এই মানটা অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এগুলো লিখবা। তারপর হচ্ছে ব্যাখ্যা দিবা যে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এক নয়। প্রথমে প্রমিতকরণ পর্যায়িতকরণ এক নয় লিখবা, তারপর দুটোটার সংজ্ঞায়ন করবা। তারপর প্রথমে পণ্যের মান নির্ধারণের মাধ্যমে প্রমিতকরণ করা হয়, পরবর্তীতে নির্ধারিত মান অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। প্রমিতকরণ শুধু পরিকল্পনা করা হয়, কিন্তু পর্যায়িতকরণ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। তাই বলা যায় প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ কি নয়? এক নয়। এই বিষয়টা লিখবা। তারপর গ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, উদ্দীপকের কাজ দুটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? আমরা যদি দেখি, আমির একটি কোম্পানির ব্যবস্থাপক, তিনি ক্রেতা চাহিদা, ক্ষমতা, মূল্য ও সরবরাহের সাথে জড়িত বিপণনের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম হননি। ফলশ্রুতিতে বিপণনের পরবর্তী কাজটি ভোক্তা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি, মুনাফা অর্জনে ব্যর্থ হয়। তাহলে বিপণনের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ কোনটি ভাইয়া? বিপণনের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রয় সংক্রান্ত কাজ। তাহলে ভোক্তা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি, মুনাফা অর্জনের সাথে কোন কাজটি জড়িত? মুনাফা অর্জনের সাথে বিক্রয় কাজটি জড়িত। তাহলে এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের কাজ দুটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। তাহলে আমরা যদি দেখি, ক্রয় এবং বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় এবং বিক্রয় সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের কাজ দুটি কোন ধরনের? সত্যগত উপযোগ সৃষ্টি করে। তারপর সত্যগত উপযোগ কাকে বলে এই জিনিসটা আমরা লিখবো। সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা সত্যগত উপযোগ বলে। তারপর ক্রয় এবং বিক্রয়ের সংজ্ঞা দেব, ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে সত্যগত উপযোগ সেটা সৃষ্টি হয় সেটা লিখবো। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা কি লিখবো? 3 নম্বর পয়েন্টে আমরা লিখবো হচ্ছে উদ্দীপকটা নিয়ে আসবো যে তিনি কি কি কাজ করছেন। উদ্দীপকটা সরাসরি নিয়ে আসবো। এই তিনি যে চাহিদা মূল্য অনুযায়ী প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করতে পারেননি, ফলশ্রুতিতে বিপণনের পরবর্তী কাজটি ভোক্তার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়। এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। তারপর এই যে কাজগুলো ক্রয় এবং বিক্রয় কাজ, এই বিষয়গুলো আমরা ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে কি হয়? অর্থের বিনিময়ে পণ্যের মালিকানার পরিবর্তন হয়। এই কাজগুলোর মাধ্যমে বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয়, এভাবে পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং উদ্দীপকের কাজ দুটির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। এই বিষয়টা লিখবো। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথম কাজটির ব্যর্থতার কারণে পরবর্তী কাজটির ব্যর্থতার পর্যবসিত হয়েছে। তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, উদ্দীপকের সাথে তুমি একমত পোষণ করবা। প্রথমে লিখবা যে হ্যাঁ, উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি। উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি। তারপর হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের আবার ধারণা দিবা যে ক্রয় বলতে কি বুঝি, বিক্রয় বলতে কি বুঝি। ক্রয় হচ্ছে বিপণনের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ। ক্রয় কাজটা যদি সঠিকভাবে হয় তাহলে বিক্রয় কাজটা অটোমেটিক সঠিক হবে। যদি ক্রয় এটা যদি আমি সঠিকভাবে করতে না পারি তাহলে বিক্রয়টা আমার সঠিকভাবে হবে না। এতে ব্যবসায় সফলতা তো দূরের কথা, আমাদের ব্যর্থতায় পর্যবসিত হতে হবে। তারপরে আমরা কি করব? 3 নম্বর অংশে কি করব? উদ্দীপকটা নিয়ে আসবো। 4 নম্বর অংশে গিয়ে আমরা ব্যাখ্যা করব ক্রয় এবং বিক্রয়ের যে তুলনা সেটা করব। ক্রয় বিপণনের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ যেটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারলে বিপণনের অন্য কাজগুলো সহজ হয়। এর মাধ্যমে কম দামে উন্নত মানের কাঁচামাল সংগ্রহ করা হয়, এতে উৎপাদিত পণ্যের দাম ভালো হয়, ফলে ভোক্তা সন্তুষ্টি এবং মুনাফা অর্জনও সহজ হয়। কিন্তু উদ্দীপকে আবির ক্রয় কাজটি সঠিকভাবে সম্পাদন করতে পারেননি, তাই কম ব্যয়ে মানসম্মত
পণ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই জন্য বেশি দামে তুলনামূলক কম মানসম্মত পণ্য সরবরাহ করতে হয়েছে। ফলে কি হচ্ছে, বিক্রয়ের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি এবং মুনাফা অর্জন করতে পারেনি। সুতরাং আমরা বলতে পারি যে এভাবে বিক্রয়ের কাজটি ব্যর্থতায় পর্যবেসিত হয়। তারপর আমরা কনক্লুশন দিব যে সুতরাং উদ্দীপকের ক্রয়ের ব্যর্থতার কারণে পরবর্তী কাজটি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। তারপর সৃজনশীল যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রয়োজন কি। প্রয়োজন মানে কি? প্রয়োজন মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা, তারপর হচ্ছে ক্রয় সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকে আমরা বলি চাহিদা বলে থাকি। কিন্তু আমাদের কাছে চাইছে প্রয়োজন। প্রয়োজন মানে কি? প্রয়োজন মানে হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলা হয়। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলা হয়। তাহলে খ নাম্বার প্রশ্ন জানতে চাইছে, বিপণন বৃহদায়তন উৎপাদনের সহায়ক। বিপণনের সংজ্ঞা আগে দেব আমরা। বিপণন বলতে কি বুঝি, বিপণনের সংজ্ঞায়ন আমরা আগে করব। তারপরে হচ্ছে বিপণনের মাধ্যমে কিভাবে বৃহদায়তন কাজগুলো হয়। বিপণন হলো ক্রেতা সন্তুষ্টি বিধানের মাধ্যমে পণ্য সরবরাহ করার প্রক্রিয়া। তাছাড়া বিপণন সহায়ক কার্যগুলো হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয় ইত্যাদির মাধ্যমে পণ্যকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। এতে ক্রেতারা সহজে পণ্য কিন্তু সন্তুষ্ট হয়, এতে পণ্যের বাজার চাহিদা বাড়ে এবং বৃহদায়তন উৎপাদনও বৃদ্ধি পায়। এভাবে বলা হচ্ছে বিপণনের মাধ্যমে বৃহদায়তন উৎপাদনের সহায়ক ভূমিকা পালন করে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের জনাব করিম ঢাকায় আলু সরবরাহ করার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। আমরা যদি দেখি, বগুড়ার জনাব করিম একজন আলু চাষী। আলুর পচনশীলতার কথা চিন্তা করে তিনি দ্রুত আলু বিক্রি করেন, এতে তিনি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত পান। তিনি ঢাকায় আলু সরবরাহের ব্যবসা আরম্ভ করেন। পরিবহনের মাধ্যমে বিবেচনের পাটের তৈরি বস্তা ভর্তি আলু বিপণনের সিদ্ধান্ত নেন। এই যে বলছে যে উদ্দীপক জনাব করিম ঢাকায় আলু সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন। এই যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, স্থানগত উপযোগ বলি। তাহলে জনাব করিম ঢাকায় আলু সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন, ঢাকায় আলু সরবরাহ করার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। তাহলে আমরা প্রথমে লিখবো স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। তারপরে 2 নম্বর পয়েন্টে আমরা কি দেব, স্থানগত উপযোগের সংজ্ঞায়ন করব। স্থানগত উপযোগ কাকে বলে, স্থানগত উপযোগের মাধ্যমে কি হয় সেগুলো আমরা ব্যাখ্যা করব। কিসের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় সেটা আমরা ব্যাখ্যা করব। তারপর গ নম্বর অংশে 3 নম্বর পয়েন্টে বা 3 নম্বর অংশে আমরা গিয়ে, এখানে কিন্তু আমরা পয়েন্ট লিখবো না যে 1 নাম্বার দিয়ে এটা লিখবো, 2 নাম্বার দিয়ে এটা লিখবো, 3 নাম্বার দিয়ে এটা, এমন না। আমরা জাস্ট প্যারাগ্রাফ যে কি বলবো, 3টা প্যারায় লিখবো আর কি। 3টা প্যারায়, যে প্রথম প্যারায় লিখবো যে অংশটা জ্ঞানমূলক অংশ, দ্বিতীয় প্যারা লিখবো যে আমরা যেটা বললাম সেটা সংজ্ঞায়ন করব, তৃতীয় প্যারায় গিয়ে আমরা লিখবো হচ্ছে আমরা এই যে উদ্দীপকটা আনবো, তারপর একটু ব্যাখ্যা করব। কি লিখবো, যে উদ্দীপকের তিনি যে কাজগুলো করছেন এই কাজগুলো নিয়ে আসবো। তারপর এই কাজগুলোকে যে আমরা পরিবহন বলবো সেই বিষয়টা আমরা লিখবো। যেমন হচ্ছে এক্ষেত্রে বগুড়ার আলু ঢাকায় পৌঁছতে প্রয়োজন হয় পরিবহন। এইসব বৈশিষ্ট্যের কারণে স্থানগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। তাই আমরা বলতে পারি জনাব করিমের বগুড়ায় আলু ঢাকায় সংগ্রহের মাধ্যমে বা সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে যে জনাব করিমের গৃহীত সিদ্ধান্ত বিপণন ক্রমবিকাশের কোন যুগের সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা যদি দেখি, পরিবহনের বিষয়টি বিবেচনায় রেখে পাটের তৈরি বস্তা ব্যবহার করে আলু বিপণনের সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন যেসব এতে যেমন পরিবেশের রক্ষা পাবে তেমনি সাধারণ ক্রেতার পাশাপাশি সচেতন ক্রেতারাও আকৃষ্ট পাবে। তার মানে তিনি পরিবেশকে গুরুত্ব দিয়েছেন। এই পরিবেশকে যে যুগে গুরুত্ব দেওয়া হয় সেই যুগকে আমরা কি বলি, সামাজিক বিপণন যুগ বলে থাকি। তাহলে জনাব করিমের গৃহীত সিদ্ধান্তটি ক্রমবিকাশের সাথে সম্পর্কিত, সামাজিক বিপণনের সাথে সম্পর্কিত। তাহলে আমরা অলরেডি জানি যে সামাজিক বিপণন কাকে বলা হয়। প্রথমে তো আমরা সামাজিক বিপণন লিখবো, তারপর সামাজিক বিপণন সম্পর্কে ধারণা দেব 2 নম্বর পয়েন্টে, 2 নম্বর অংশে। 3 নম্বর অংশে গিয়ে আমরা কি করব, 3 নম্বর অংশে গিয়ে উদ্দীপকে নিয়ে আসবো। উদ্দীপকে তিনি যে কাজগুলো করছেন এই কাজগুলো নিয়ে আসবো। 4 নম্বর অংশে গিয়ে আমরা লিখবো যে তার কাজটা যে সামাজিক বিপণনের সাথে সম্পর্কিত এই কাজগুলো নিয়ে আসবো। যে আলুর পরিবহনের জন্য পাটের বস্তার ব্যবহার করছেন, তারপর পলিথিন এবং প্যাকেজিং ব্যবহৃত পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান থাকতে পারে, তাই তিনি পরিবেশ বান্ধব যে পাটের বস্তা সেটা ব্যবহার করছেন। তারপর পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে পণ্যটি বিপণনের তার প্রশংসনীয়। এর ফলে পরিবেশের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এতে পণ্যটি বিপণন পরিবেশের ক্ষতি না করে না এবং সামাজিক কল্যাণ করা সামাজিক বিপণনের অংশ হয়ে থাকে। আর যেহেতু সামাজিক কল্যাণ একটি সামাজিক বিপণনের অংশ, তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের যে কার্যক্রমটা এটা সামাজিক বিপণন যোগকে ইঙ্গিত করছে বা সামাজিক যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে বিপণন কার্যাবলী কি। বিপণনের যে কাজগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি বিপণন কার্যাবলী। অর্থাৎ বিপণন কার্যাবলী বলতে ওইসব কাজকে বোঝায় যার মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়, সেটাকে আমরা বিপণন কার্যাবলী বলা থাকি। পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এটা আমরা অলরেডি আলোচনা করছিলাম যে পরিবহন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাহলে আমরা প্রথমে পরিবহনের সংজ্ঞায়ন করব, তারপর হচ্ছে পরিবহনের মাধ্যমে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয় সেই বিষয়টা লিখবো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব
মিজান বিপণনের কোন কাজটি করছে? যদি দেখি জনাব মিজান একজন মৎস্য ব্যবসায়ী, তিনি ঢাকায় সোয়ারি ঘাটের মাছের আড়ত থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ছোট, মাঝারি এবং বড় সাইজে ভাগ করেন। এই প্রথম পর্যায়ে কি করেন? মাছ সংগ্রহ করে ছোট, মাঝারি এবং বড় সাইজে ভাগ করেন। এই যে ভাগ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা পর্যায়িতকরণ বলে থাকি। তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হচ্ছে। তাহলে এটা হচ্ছে পর্যায়িতকরণ। তাহলে আমরা কি দিব? প্রথমে তো লিখবো যে জনাব মিজানের প্রথম পর্যায়ে কাজটি হচ্ছে বিপণনের পর্যায়িতকরণের কাজ। তারপর কি করব? পর্যায়িতকরণের সংজ্ঞায়ন করব। তারপরের অংশে আমরা উদ্দীপককে আনবো এবং হচ্ছে উদ্দীপকের সাথে পর্যায়িতকরণের সম্পর্ক নির্ধারণ করে দিব। তারপর গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে জনাব মিজানের দুশ্চিন্তা লাঘব ও করণীয় কি? তোমার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আমি যদি দেখি, ক্রেতার চাহিদা মতো ন্যায্য মূল্যে মাছ পেয়ে ক্রেতারা সন্তুষ্ট, ফলে জনাব মিজানের বিক্রয় এবং মুনাফা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছর প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় মাছের দাম কমে যায়। এতে জনাব মিজানের নিজস্ব পরিবহন বা সংরক্ষণ ব্যবস্থা না থাকায় তিনি ব্যবসায় নিয়ে বেশ চিন্তিত। মিজানের নিজস্ব সংরক্ষণ ব্যবস্থা না থাকায় তিনি ব্যবসা নিয়ে চিন্তিত। তাহলে আমরা যদি সমস্যার সমাধানের উপায় বার করতে যাই, জনাব মিজানের দুশ্চিন্তা লাঘবের করণীয় বার করতে চাই, তাহলে কি করতে পারবো? সংরক্ষণ বৃদ্ধি করতে পারবো, অর্থাৎ গুদামজাতকরণের পরিমাণ বাড়াতে হবে বা গুদামজাতকরণের ব্যবস্থা করতে হবে। এই জিনিসটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে বলতে পারি যে মাছের গুদামজাতকরণের মাধ্যমে জনাব মিজানের দুশ্চিন্তা লাঘবের কারণ। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, আমরা এটা গুদামজাতকরণের বিষয়টা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক। তারপর হচ্ছে 2 নম্বর অংশে আমরা কি আনবো? 2 নম্বর অংশে আমরা হচ্ছে এই যে গুদামজাতকরণের মাধ্যমে কি হয়, গুদামজাতকরণের সংজ্ঞায়ন করবো, গুদামজাতকরণের পরিচয় দিব। 3 নম্বর অংশে উদ্দীপকের কাহিনীটা নিয়ে আসবো, উদ্দীপকের যে ঘটনাটিগুলো ঘটলো এই ঘটনাটা নিয়ে আসবো। চতুর্থ অংশে গুদামজাতকরণের মাধ্যমে যে তার দুশ্চিন্তার লাঘব হবে এই বিষয়টা আনবো। যেমন মাছ দ্রুত পচনশীল, মাছ সংরক্ষণের জন্য উপযুক্ত হিমাগার বা গুদামজাতকরণের ব্যবস্থা থাকা প্রয়োজন। গুদামজাতকরণের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ দীর্ঘ সময়ব্যাপী সংরক্ষণ করা যায়। এতে মাছের গুণগত মান নষ্ট হবে না এবং পচন ধরবে না, ফলে মিজান পরবর্তী সময়ে উপযুক্ত মাছগুলো বিক্রি করতে পারবে। এভাবে গুদামজাতকরণের মাধ্যমে কি হবে? আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং অসময়ে মাছ সরবরাহের মাধ্যমে ন্যায্য মূল্য পাবে এবং পর্যাপ্ত পরিমাণ বিক্রয়ে চাহিদা এবং যোগানের মাধ্যমে কি রাখবে? সমতা রাখতে পারবে। এতে করে বিক্রয় এবং মুনাফা উভয় বৃদ্ধি পাবে এবং ব্যবসার সফলতা নিশ্চিত হবে। তাই বলা যায়, অথবা সুতরাং বলতে পারি যে গুদামজাতকরণের মাধ্যমে মিজানের দুশ্চিন্তা লাঘব সম্ভব। তারপর হচ্ছে আজকে এতটুকুই। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। আর বললামই তো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়, এই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করে পড়ো, ইনশাল্লাহ শতভাগ কোশ্চেন কমন পাবা। আর সবাই ভালো থেকো। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।